আমার কেন জানি আজকাল তোমার উপর মন বসে না। হঠাৎ তার মুখে নির্দয় বাক্যটি শুনে আশ্চর্য হওয়ার চেয়ে অধিক লজ্জায় পেলাম। ঘোর অপমানিত বোধ করলাম। কোনো স্বামী যখন স্ত্রীকে মুখের সামনে এমন কথা বলেই ফেলে, সেই স্ত্রীর জন্য এর চেয়ে বড় লজ্জার আর কিছুই হতে পারে না। নিতান্তই সহজ সরল কয়েকটি শব্দ মাত্র, তবুও শব্দগুলোর ধার খুরের চেয়েও শানিত ঠেকলো আমার কাছে। আমি লজ্জা পেয়ে ওর চোখের সামনে থেকে পালানোর চেষ্টা করলাম না, বেহায়ার মতো দাঁড়িয়েছিলাম। কেউ কেউ বলে বেহায়া না হলে নাকি ভালোবাসা পাওয়া যায় না। ওকে যে প্রচন্ড ভালোবাসি আমি। দৃষ্টি নামিয়ে নিচু গলায় জানতে চাইলাম, আমি কিভাবে চললে মন বসবে আপনার? বলেন। সে চঞ্চল সুরে বলল, জানি না। এসব বলে কয়ে হয়? তোমার চোখের নিচে কালি পড়ে গিয়েছে, গায়ের রং তামাটে হয়ে গিয়েছে, দৈহিক গঠনও অনাকর্ষণীয়। তোমাকে আজকাল কেমন ভাঙাচোরা বেড়ার ঘরের মতো লাগে দেখতে। তাহলে আর কেন জানি বললেন কেন? কারণ তো আপনার রেডি আছে দেখছি। যা ভাবো তুমি। তবে কি আমি বাবার বাড়ি চলে যাব? কি করবে তা তুমিই ভালো জানো। আমি জানলে বুঝলে তো আপনার মতন করেই চলার চেষ্টা করতাম। আমি তো জানি আমরা স্বামী স্ত্রী, যেমনই হই না কেন দুজনের দুজনকে সবসময় ভালো লাগবে। তুমি আসলে একটা খ্যাত গাইয়া মেয়ে লোক। কেবল গাধার মতন সংসারের সব কাজ করতে পারলেই হয় না। পুরুষের রুচি বুঝে তাকে নিজের করে ধরে রাখার কৌশলটুকু জানতে হয়, যেটা তুমি জানোই না। দারুণ তিরিক্ষি মেজাজ নিয়ে বলল সে। তাহলে আমি আজ থেকে চেষ্টা করে দেখব। ধীর গলায় বললাম। সে কিছু বলল না আর। আমার ওপর প্রগাঢ় বিরক্তি প্রকাশ করে বাড়ির সামনের দিকে চলে গেল। আমি তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। তীক্ষ্ণ চাহনিতে নিজের পেলে অঙ্গখানির দিকে তাকালাম। না, আশরাফুল এক দণ্ড মিথ্যে বা ভুল কিছু বলেনি তো। আমার নজর কাড়া আখি তলে কালি জমে গিয়েছে। ফর্সা গায়ের রং পাংশুটে আকার ধারণ করেছে। দ্বিগুল কেশি চুল উস্কো খুস্কো হয়ে গিয়েছে। মা হওয়ার জন্য তলপেটে বুকে মাতৃত্বের উজ্জ্বল দাগ পড়ে গিয়েছে। কলুর বলদের মতো খেটে খেটে রূপ লাবণ্য নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এমন তো হয়েছে তাদের সংসারে খেটে খেটে। আশরাফুল এটা কেন একবারও ভাবলো না? বিয়ের সময় তো আমি তার পছন্দই ছিলাম। দেখে শুনেই তো সে বিয়ে করলো আমাকে। সুরুল বকের দিকেও একবার চাইলাম। হেলে গেল নাকি আশরাফুলের ভাষ্য মতে? আশরাফুলের কথাগুলো কি আমার জীবনে আগাম ঝড়ের পূর্বাভাস? ভেবে হতাশ মনে ঘরের বাইরে পা রাখলাম। শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। তিনি পিছনের উঠানে বেতের মোড়া তৈরি করছেন। আমার চোখ মুখে দুঃখী দুঃখী ছাপ দেখে নিচ থেকে জানতে চাইলেন, ঝগড়া করে এলে নাকি জামাইয়ের লগে? না আম্মা। তাহলে মুখ অমন ছাই রঙা হয়ে আছে কেন? তোমাগো বাড়ির থেকে মোবাইল আইসেনি? কারো অসুখ বিসুখ নাকি? না আম্মা, বাড়ির জন্য মন পড়তেছে, কয়দিনের জন্য যেতে চাই। প্রসঙ্গ পাল্টিয়ে ফেললাম। হুট করে শাশুড়িকে বিষয়টা জানানো ঠিক হবে না ভেবেই। আম্মা বললেন, আমি না হয় যেতে দিব, কিন্তু আশরাফুল বিদেশ থেকে আইলো মাসখানেক হইল কেবল। সে যাইতে দিব তোমারে? তারে জিগাও আগে। আম্মা, উনি মনে হয় যেতে দিবে, তেমন কিছুই মনে হলো। যার বউ তার আপত্তি না থাকলে আমাদেরও কোনো আপত্তি নেই, সরস এসে বললেন আম্মা। বিয়ের আগে চাচাতো খালাতো মামাতো বোনদের কাছে শুনতাম, বেশিরভাগ বিবাহিত মেয়েদের জীবন এক আতঙ্কের নাম হলো শাশুড়ি। আমিও বিশ্বাস করতাম তখন ওদের মুখের অভিব্যক্তি দেখে। কিন্তু বিয়ের পরে আমার এই বিশ্বাস ও ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। বরং প্রমাণ হতে যাচ্ছে কারো কারো জীবনে স্বামীও হতে পারে এক আতঙ্কের নাম। যদি তাই না হতো, তাহলে কোন কালে কে শুনেছে চেহারা ভেঙে গেলে, গায়ের রং নষ্ট হলে, দৈহিক সৌন্দর্য কমে গেলে স্ত্রীর উপর মায়া কমে যায় স্বামীর, ভালোবাসা মিলিয়ে যায় বাতাসার ন্যায়। সেদিন বেলা না ফুরোতেই কাপড় চোপড় গুছিয়ে আমার একমাত্র 2 বছরের ছেলে রাজনকে নিয়ে বাবার বাড়ি চলে গেলাম একাই। যাবার আগে সলাজ নয়নে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি চান আমি আর ফিরে আসি আপনার জীবনে? আমার জীবনের কথা ভুলে যাও, কিন্তু এই সংসারের জন্য ফিরে এসো। ও এতটা স্বতঃস্ফূর্ত ভাবে বাক্যটা উচ্চারণ করলো, শুনে মনে হলো নিজেই যেন 100 শাবল দিয়ে
ঘুরে ঘুরে আমার বুকের ভিতরে একটা বিষাদের গভীর কুয়ো খনন করে দিয়েছে, আর মনে মনে উল্লাস করে বলছে, রত্না, যত ইচ্ছে তোমার দুঃখ বেদনাকে এই কুয়োর মাঝে স্তূপাকারে সঞ্চিত রাখতে পারবে। কোনো সমস্যা হবে না, উগরে বের হবে না, কেউ জানবে না। কোন পরিচয় ফিরে আসবে সংসারে? অদ্ভুত, তোমার আধিক্যতা দেখলে পাচ্ছি না। কোন পরিচয় আসবে মানে? যে পরিচয় এতদিন ছিলে সেই পরিচয় আসবে। তোমাকে কি আমি তাড়িয়ে দিচ্ছি নাকি? পাষাণের মতো যখন কথাগুলো বলল, ওই মুহূর্তে আমি ওর চোখের ভাষা পড়ার চেষ্টা করেছি। দেখলাম সেখানে জমা রয়েছে আমার জন্য রাশি রাশি উপেক্ষা, অনাদর, অসম্মান। কথা বাড়ালাম না আর, পা বাড়িয়ে হাঁটা ধরলাম। ও রাজনকে কোলে নিয়ে আমার পায়ে পায়ে হেঁটে এলো বড় রাস্তার মোড় পর্যন্ত। রিকশায় তুলে দিল। করুণার মতো হাত বাড়িয়ে আমার হাতে ধরিয়ে দিল কিছু টাকা। আমি নিরুপায়। নিতে হলো আমার একমাত্র ছেলের কথা ভেবে। বাবা মা ভাই বোনেরা আমাকে দেখে কিছুটা চমকে গেল, তবে ভরকে গেল না। শাশুড়িকে বলা কথাটাই ওদেরও বলতে হলো, নয়তো কথার মিল না থাকলে ঝামেলা হতে পারে। আশরাফুলকেও তাই শিখিয়ে দিলাম। পরিস্থিতি নিজে সামলে নেওয়ার উপায় খুঁজতে লাগলাম। রাজনকে ঘুম পাড়িয়ে ভাই বোনের পড়ার রুমে ঢুকলাম। বুকশেলফ থেকে বুদ্ধদেব বসুর প্রথম নাট্যগ্রন্থ তপস্য তরঙ্গিনী বইটা নিলাম। কলেজে পড়ার সময় বইটা কিনেছি। বইয়ের পাতা উল্টিয়ে চলে গেলাম কাঙ্ক্ষিত পাতায়, যেখানে বর্ণিত আছে অসাধারণ সুন্দরী বারবনিতা তরঙ্গিনীর কথা, যাকে পুরুষবদের প্রেম ছলাকলা ভক্তির সবক শেখানো হয়, যে হয় ছলাকলায় শীর্ষে, যার অঙ্গুলি হেলনে যে কোনো পুরুষোত্তমের হৃদয় হেলতে সময় নেয় না অনুক্ষণের। আশরাফুলের মতো পুরুষদের অন্যতম উদ্দেশ্যই হলো নারীর রূপের স্তুতি গাওয়া। এরা জীবনের সুখ আহরণ করে নারীর বাহ্যিক রূপসুধা থেকে। এদেরকে তুলনা করা যায় উড়ে উড়ে মধুখা ভ্রমরের সাথে। এরা হীরের কদর বোঝে না, ঠুনকো আঘাতে গুড়িয়ে যাওয়া চকচকে কাজকে খুব গুরুত্ব দেয়, অতি মূল্যবান মনে করে যত্ন করে। পড়া শেষে বই রেখে দিলাম। ইউটিউবে রূপচর্চা, শরীরচর্চা, স্কিন কেয়ার, ম্যানিকিওর পেডিকিওর, ত্বকের যত্ন, বডি ফিটনেস যা আছে একে একে সবগুলো ভিডিও দেখলাম। বড় মার্কেটে গেলাম ছোট বোন রাবুকে সঙ্গে করে। সব ধরনের ক্রিম এবং প্রয়োজনীয় সব উপাদানগুলো কিনে নিলাম। নিয়ম করে সকাল বিকাল রাতে রূপচর্চা করতে লাগলাম। দুদিন না যেতে মায়ের নজরে পড়লো বিষয়টা। মা কিঞ্চিত অবাক হলো, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি রে রত্না, আচম্বিতে নিজে যত্ন নিচ্ছিস? জামাই কিছু বলছে নাকি তোর চেহারা সুরত নিয়ে? আমার ভিতরটা নড়ে উঠলো মায়ের কথা শুনে। এই তো হলো শ্রেষ্ঠ মা, সন্তানকে নিয়ে যার অনুধাবন ক্ষমতা সবার চেয়ে বেশি। দোনমনো শুরু করলাম ইতি উতিচ্ছে, প্রবাসী জামাই দেশে, তুই চলে এলি একা বাবার বাড়ি। আমার দিলে খসখসানিটা তখনই শুরু হয়েছে। তোকে চোখে চোখে রাখছি, মনে মনে দেখছি, নিশ্চিত হওয়ার জন্য। উদ্বেগ নিয়ে বলল আমার মা। আমি নরম গলায় মাকে বললাম, মা, ওর নাকি এখন আমার প্রতি কোনো টান কাজ করে না। আমার জন্য দু চোখ ভরা অবজ্ঞা দেখেছে, তাই তার আড়ালে চলে এলাম। আগের মতো কিছুটা হলেও নিজের রূপ মাধুর্য ফিরিয়ে আনার ঐকান্তিক চেষ্টায়। শুনে মা নিদারুণ কণ্ঠে বলল, একদম বুদ্ধিমানের মতো কাজ করেছিস। কারো সামনে খড়খুটো হয়ে থাকার চেয়ে আড়ালে এসে জীবের মতো থাকা উত্তম। আশরাফুলের কিছু নিষ্ঠুর কথা আমার মৈনাকাশে সারি সারি মেঘপুঞ্জ হয়ে ভাসতে লাগলো অবাধ আধিপত্য নিয়ে। এর শেষ পরিণতি কি আমি জানি না। মায়ের সামনে থেকে সরে গেলাম। রূপচর্চা ও ত্বকের যত্ন প্রাকৃতিক উপাদান দিয়ে শুরু করলাম। কৃত্রিমতায় আমি আবার স্বল্প বিশ্বাসী। ফেস প্যাক বানিয়ে সারা মুখেও ঘাড়ে লাগিয়ে নিলাম যত্ন করে। হাতে পায়ে কাঁচা হলুদ, মধু, চালের গুঁড়োর প্যাক লাগিয়ে নিলাম আলতো করে। সুশ্রী থেকে বিশ্রী হয়ে আসা কেশগুলোতে দিলাম কাঁচা আমড়ার খোসা বাটা ও হাঁসের ডিমের মিশ্রণ দিয়ে তৈরি পেস্ট। টক আমি ভীষণ পছন্দ করি, তাই নার্সারি থেকে আমড়া গাছের চারাটি এনে 5 বছর আগে আমাদের ঘরের একপাশে লাগিয়েছিলাম। আজ আমার জীবনে আমড়া বৃক্ষটার ঔদার্যতা দেখে নিজে আপ্লুত। আনত দৃষ্টিতে গাছটার দিকে আরেকবার চাইলাম। সেদিন কত যে মায়ের বকুনি শুনেছি, তার স্পষ্ট কারণও রয়েছে, সেদিক আর না যাই।
10 মিনিট অপেক্ষা করে পুকুর ঘাটে চলে গেলাম গোসল করতে। হাঁটু অব্দি উদাম পায়ে, হাতে, কোমরে, বুকে, পেটে, পিঠে নতুন একটি ক্যামেলিয়া সাবান ডলে নিলাম। গা মাজনিটা দুন্দুলের খোসা দিয়ে তৈরি, তা আমাদের গাছের দুন্দুলের। রেডিমেড মাজনি নস্যি এটার কাছে। সাবানের সুবাস আমার ছোটবেলা থেকে অন্যরকম ভালো লাগে। নতুন সাবানের প্যাকেট সবসময় আমিই খুলি। সাবানের সাথে সাথে প্যাকেটটাও নাকে চেপে ধরি। নিঃশ্বাস ভরে গ্রান নিই। এ নিয়ে দাদিজান খুব তামাশা করত। মাকে ডেকে বলতো, ও রত্নের মা, তোমার রত্নরে বিয়া দিবা সাপুন সওদাগরের লগে। যেন হারা দিন সাপুনের খুশবু নাকে লাগায় রাখতে পারে। পাশ থেকে রাবু নাক কুচকে দাদিকে খেপিয়ে বলতো, এই বুড়ি কিচ্ছু ঠিকভাবে বলতে পারে না। রত্নারে কয় রত্ন, সাবানরে বলে সাপুন। আহারে, আমার সারল্য মাখা মায়াবী মুখের দাদিজান। আজ বেঁচে থাকলে বিপন্ন আমাকে দেখে কেঁদে কেটে বুক ভাসাতেন। পুকুরের অপর ঘাট থেকে আমাকে দেখছে এক চাচি ও ভাবি। চাচি চলে গেলে চাচাতো ভাবি পারুল গলায় আওয়াজ তুলে বলতে শুরু করলো, আমার কথা কাজে লাগছে এবার রত্না? কত বললাম, রূপ যৌবন ধরে রাখ, স্বামী সোহাগী হতে হলে গতর খাটুনি দিয়া শ্বশুরবাড়ির সবার নজর কাড়া যায়, কিন্তু এক পুরুষের অন্তর পাওয়া যায় না, সেই হলো স্বামী। কানেই নিতিন আমার কথা, ফু মেরে উড়িয়ে দিতি শুকনো পাতার মতন। বলতি, আজেরা বলি আমি, স্বামীর মন পেতে এসবের দরকার হবে কেন? সে কি প্রেমিক নাকি তোর? রসিয়ে রসিয়ে ভংচং করে তার মন ভুলাতে হবে। বলে কি রত্না, স্বামীর জাত হলো প্রেমিকের চেয়েও ডেঞ্জারাস রে। এইসব পাষাণ হৃদয় তোর জন্য ঠিক ততদিন গলবে যতদিন তোর রূপের চুল্লিতে আগুন জ্বলবে, বুঝলি? বেশিরভাগ পুরুষ জাতি হইল রূপের বেশ্যাতি করে, অন্তরের নয়। তুই দেখোস না, নানান ছুতোয় বুইরা খাটাইশ বেটারা অল্প বয়সী নারীকে বউ করে। কেন করে? তুই নিজেরে জিজ্ঞেস করে দেখ একবার। পেটে দড়ি পাকানোর মতো করে চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলে থামলো পারুল ভাবি। আমি ঝিম মেরে তেতো ওষুধের ন্যায় ভাবির সব কথা হজম করলাম। করতেই হলো, কারণ ভাবি এক দণ্ড ভুল বলেনি। কিন্তু ভাবি কিভাবে সত্যিটা জানলো বা বুঝলো, সেটা জানার বিশেষ আগ্রহ আমার চিত্তে উদয় হলো না। মন্দ কিছু হওয়ার বেগে 10 কান রটে যায়। কেবল গোপনে বললাম, তুমি ঠিকই বলছো ভাবি। এদের মতো স্বামী নামক পুরুষদের জন্য সৌন্দর্যের ডালি আর রূপের পসরা সাজিয়ে বসে থাকতে হয় বার বনিতাদের মতো। স্বামী নামক মানুষটির উপর আমার অগাধ বিশ্বাস, শ্রদ্ধা ও ভরসা তলিয়ে গেল মহাকালের অতলান্তে। আমার ধারণাও পাল্টে গেল জীবন নিয়ে। তাই শুধু দৈহিক সৌন্দর্য নয়, তার পাশাপাশি নিজেকে আত্মনির্ভরশীল করে তুলব মজবুত করে। ঝোপ ঝাপ করে সাঁতরে গোসল সেরে নিলাম। ঘরে এসে দেখি আমার একমাত্র শিশু রাজন খেলছে। শত বিষাদেও রাজনের মুখে সরল হাসি আমাকে এনে দেয় অনাবিল সুখ ও প্রশান্তি। মা তাকে গোসল করিয়ে এখন সঙ্গ দিচ্ছে খেলার সাথী হয়ে। এত প্রাণোচ্ছল দৃশ্য দেখে প্রাণ জুড়িয়ে গেল। আমার পরিবারের কারো কাছে আমি উপেক্ষার আভাস পাইনি এখন পর্যন্ত। আর হোসেনপুর থাকতে, অর্থাৎ আশরাফুলদের বাড়ি থাকতে, রাজনের সবকিছু আমার একা সামলাতে হতো। বড় যা লায়লা একা হাতে তার ভিন্ন একার সংসার চালায়। 4 সন্তানের দেখভাল, সবজি বাগান করা, এক পাল রাজহাঁস ও বেশ কিছু মুরগি পালা, এক ঝাঁক কবুতর পালা, অবসরে ময়দার চুটকি সেমাই বানানো, সন্ধ্যায় নাস্তা তৈরি, নকশিকাঁথায় রঙিন সুতোর ফোর ও অন্যান্য গৃহকার্য নিয়ে তার বেলা ফুরায়। ফুরসত মেলে না আমার দিকে চেয়ে দেখার। শ্বশুরের ভিটায় আছি, শাশুড়ি, তাদের ছোট ছেলে আশরাফুল, আমিও রাজন। মোট 5 জন। পরিবারের সদস্য সংখ্যা বেশি না হলেও এদের গৃহস্থালী কাজ নেহাত কম নয়। 10 জনের পরিবারের সাথে তুলনা করা যায়। লায়লা ভাবির সমান কাজ করতে হয় আমার, কিন্তু আমি এত কাজ করে অভ্যস্ত নই, নিপুণও নই। তাই শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলার জন্য কায়িক শ্রম দিয়ে নিজের দিকে ফিরে চাইবার অবকাশটুকু মেলে না। এটাই বোধহয় জীবনের বড় একটা ভুল হয়ে গিয়েছে আমার। সিলিং ফ্যানের নিচে দাঁড়িয়ে চুলের পানি ঝেড়ে নিলাম ভালো করে। মা উঠে গেল কাজের ব্যস্ততায়। রাজনের দিকে দুহাত প্রসারিত করতেই আমার কোলে ঝাঁপিয়ে পড়ল। আধো আধো বলে তার ভাষা তো আমিই বুঝি। অবুঝ শিশুর খলবল করা হাসি,
নিষ্পাপ মধুর চাহনি, আহ্লাদ করে চোখ ভেজানো, অভিমান করে জেদ করা, অনর্গল ভাঙা ভাঙা স্বরে ভুলভাল শব্দ বলার মাঝেও যে অবর্ণনীয় শান্তি ও স্বর্গীয় আনন্দ লাভ করা যায়, এই নিগুড় সত্য মানা হলে কোনোদিন উপলব্ধি করতে পারতাম না। সত্যিই মাতৃত্ব মহান, মাতৃত্ব ত্যাগের, মাতৃত্ব বিসর্জনের। বাবা সহ দুপুরে খেতে বসলাম। গ্রামে বাড়ির নিকটবর্তী বাজারেই বাবার দোকান। ব্যস্ততার জন্য এর আগে বাবা আমার সাথে কথা বলতে পারেনি। তখন বাবা আশ্বাস দিয়ে কিছু কথা বলল আমাকে, যার সারাংশ হলো, স্বার্থ আর বিভেদের পৃথিবীতে সবাই ছেড়ে গেল সন্তানকে কখনোই বাবা মা ফেলে দেয় না, সে ছোট্টবেলার মতো আগলে রাখে। সত্যি বলতে তখন আমি অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। আমার আখি কোণ ছলছল করে উঠল নির্ভরতার আশ্রয় কেন্দ্রটি পেয়ে। বাবার সাথে কথায় তাল মেলালো মা, রাবু, ছোট ভাই নয়ন। আমি আসার পর হতে আশরাফুল একবারও ফোন করেনি, আমিও করিনি। আমি কেন করব? আমি তো তার কাছে উপেক্ষিত, নিগৃহীত। আমি নারী, এর চেয়ে বড় সত্যি আমি একজন মানুষ। আমার আত্মমর্যাদা বোধ রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে। সে নিজের জন্ম দেওয়া শিশু পুত্রেরও খবর নেয়নি। মনে পড়ল আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাটি, কিন্তু আমি সবসময় এটা মানতাম না। মনে হতো চোখের আড়াল হলে তো মনের আরো কাছাকাছি চলে আসে প্রিয়জন। হায়, দেখি বচনটাই সত্যি, আমি মিথ্যা। সবার কুশলাদি জানার জন্য আমিই নিজ থেকে ফোন দিলাম শাশুড়ির ফোনে। তিনি তো মূল বিষয় জানেন না, তাই স্বভাব সুলভ কণ্ঠেই কথা বলছেন। পাশ থেকে কয়েকজনের হাসি ঠাট্টা শুনতে পেয়ে জিজ্ঞেস করলাম, আম্মা, বাড়িতে মেহমান এলো মনে হচ্ছে। আপনার ছেলেরও কথা শোনা যাচ্ছে। হ, বুলি আসছে, তোমার ছোট খালা শাশুড়ি। তার পালা হাঁস ভুনা কইরা আর রুটি বানায় আনছে সবার জন্য। আরো এটা সেটা আনলো। খালাম্মা একা আসছে আম্মা? না, শিরিনও আসছে। তার নাকি কলেজ বন্ধ এখন। তখন মনে হলো শিরিন আপাকে ফোন দিয়ে বিষয়টা শেয়ার করব, দেখি কি পরামর্শ দেয় তার খালাতো ভাইয়ের হৃদয় হরণ করার জন্যে। বললাম, আম্মা, শিরিন আপার কাছে মোবাইলটা দেন, একটু কথা বলি। খাড়াও দিতাছি, তোমাদের ননদ ভাবি তো আবার গলায় গলায় ভাব। শিরিন আশুর সাথে কথা বলতেছে। আম্মা ফোন নিয়ে তাদের কাছাকাছি গেল। তখন আশরাফুল ও শিরিনের উচ্ছল হাসি শোনা গেল। আমি বিষম খেলাম। কই, আমার সাথে তো এমন করে সে প্রাণবন্ত হাসি দিয়ে কথা বলেনি কখনো। বিশেষ করে এবার বাড়ি আসার পর ঠিক ওই মুহূর্তে তাদের দুজনের হাসিকে আমার কাছে সীসার মতো ঠেকলো। নিমিষেই মনে হলো কোনো চেনারূপী অচেনা পাষণ্ড আমার কর্ণকুহরে ফুটন্ত গরম সীসা ঢেলে দিচ্ছে। শিরিন নে, আশুর বউ তোর লগে কথা কইব। শিরিন ফোন ধরেই, কি ভাবি, আশু ভাই দেশে আসার পর আমারে ভুলেই গেলা? নিখোঁজ তুমি, মধুর হেসে বলল শিরিন। আশরাফুলকে তার মা ও নিকটজনেরা আশু বলে ডাকে। গ্রামে প্রচলিত কথা, স্বামীর বাড়ির কুকুর বিড়ালকেও নাকি সম্মান করতে হয়, আপনি করে সম্বোধন করতে হয়। তাই শিরিন বয়সে আমার ছোট হলে আপনি করেই বলি। বিয়ের পরে খালাতো ননদটাকে অনেক আপন করে পেয়েছে। আমার শাশুড়ি ও বুলি খালা, এই দুই বোনের ঘনিষ্ঠতা অনেক। দুই বাড়ির যাতায়াত অধিক, বলা যায় অন্তরে অন্তরে মাখামাখি। বুলি খালা আসতে প্রায়ই শিরিনকে সঙ্গে করে নিয়ে আসতো, কারণ শিরিন ওনার সর্বকনিষ্ঠ আদরের সন্তান। যুবতী মেয়েকে একা নির্জন বাড়িতে রেখে আসা সমীচীন নয়। অপরদিকে আমার শাশুড়িও বলতো নিয়ে আসার জন্য। এভাবেই শিরিনের সাথে আমারও সখ্যতা ঘটে, এবং তা আজকের এই সময় পর্যন্ত বহমান থাকে, বহতা নদীর স্রোতের মতোই। খুব চতুর ও বুদ্ধিমতী মেয়ে শিরিন, কিন্তু চালচলনে যথেষ্ট শালীন ও মার্জিত। রূপে আগুন সুন্দরী আমার চোখে। শিরিন কথার ছলে কখনো সখনো তার গোপন প্রণয়ের গল্প শোনাতো আমায়। আমি বিবশ হয়ে শুনতাম শিরিন ও সে অজানা অদেখা যুবকে শিহরণ জাগানো প্রণয় কাব্য। তখন নিজেই দূরবনের উদাস পাখি হয়ে যেতাম। তার আবেগ অনুভূতিকে প্রশ্রয় ও আশ্রয় দিয়ে বলতাম,
যে আপনাকে এত ভালোবাসে, সে যেন এ জন্মে একবার হলেও পায় আপনাকে। অবশ্য শিরিন তখন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করত না, কেবল অবুঝের ন্যায় চুপ হয়ে থাকতো। মুঠোফোনের এ প্রান্ত থেকে নরম হেসে শিরিনকে বললাম, ভোলার সুযোগ কই শিরিন আপা? প্রিয়জনদের ভোলার উপায় তো নেই। আপনার আশু ভাই আসার পর কাজের ব্যস্ততা বেড়ে গেল। এই, হ্যাঁ, বুঝি বুঝি, সব বুঝি গো সখী। এভাবে সামান্যক্ষণ কথা বলে বিদায় নিলাম। পরিস্থিতি অনুকূলে নয় বলে মূল প্রসঙ্গ এড়িয়ে গেলাম। শিরিনকেও বুঝতে দিলাম না কথা বলতে চাওয়ার কারণটুকু। মাসখানেক পর টের পেলাম নতুন কিছু, আমার পরিবর্তন। মায়ের রুমের স্টিলের আলমারির লম্বা আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। যুগের বিবর্তনের মতো ধীরে ধীরে আমার দৈহিক সৌন্দর্য ফিরে এলো। চেহারাও ঝলমলে হয়ে উঠল ভোরের টলটলে কুয়াশার মতো। আমরার খোসার অপার কল্যাণে কৃষ্ণকায় কেশগুলো বেশ সিল্কি ও ঝরঝরে হলো। মুঠি ভরে আলগোছে সেগুলোকে ঘাড়ের এক পাশ করে বুকের ওপর নিয়ে এলাম। রেশমি সুতোর ন্যায় মুগ্ধ চোখে কেশগুলো উল্টে পাল্টে দেখলাম। পা হতে মাথা অবধি সুচারু চাহনিতে চাইলাম। না, আশরাফুলের ভাষায় এখন আর আমাকে ভাঙাচোরা নড়বড়ে বেড়ার ঘর মনে হয় না। এখন তো দেখি রত্নাকে দামি প্রাসাদ মনে হচ্ছে, কিংবা রাজকীয় সাজে সজ্জিত কোনো অট্টালিকা। তবে এর পুরো কৃতিত্ব আমার মা জননীর। মা রোজ ডিম, দুধ, মাছ, ফলমূল থেকে শুরু করে খাদ্য তালিকায় সুদৃষ্টি রেখেছে বলে এমনতর সম্ভব হয়েছে। এসবই বাজারের কেনা নয়, আমাদের নিজেদেরই, টাটকা ও বিশুদ্ধ শতভাগ। নয়তো আমার শারীরিক গঠন হতো বস্তির জীর্ণ কুটিরের ন্যায়। সত্যি, একজন মা হলো সংসার ও সন্তানদের প্রাণ। আলহামদুলিল্লাহ। নিয়ম করে সযতনে টানা 1 মাসের পরিচর্যায় আমি এখন আগের সেই টকবগে লাস্যময়ী রত্না। আমার পরিশ্রম সার্থক, বাকি বিষয় সময় সাপেক্ষ। ভেবেচিন্তে প্ল্যান করে এগোতে হবে। এবার আর আশরাফুল মুখ ফেরাতে পারবে না নিশ্চয়ই। তার ভালোবাসায় না হয় ভুলেই যাব সেদিনের বৃহৎ অপমানটুকু। স্বামীর অফুরন্ত ভালোবাসা থাকলে সব মানিয়ে নেওয়া যায়, মেনে নেওয়া সম্ভব। আয়না থেকে মুখ ঘুরিয়ে নিতেই চোখ গেল জানালার বাইরে। মায়ের রুমে জানালা বরাবর চাচিদের ঘরের এক রুমে জানালা। বলা যায় 2 ঘরের 2 রুমে 2 জানালা মুখোমুখি, যেন একে অপরকে পাহারা দিচ্ছে। এ কি, একজোড়া পুরুষ চোখ আমার দিকে মুগ্ধতা নিয়ে অবিকল চেয়ে আছে। আমি তবদা খেয়ে গেলাম। হতচকিত হয়ে তার কাছে এগিয়ে গেলাম, অর্থাৎ আমাদের জানালার ধারে গিয়ে 2 হাত দিয়ে গ্রিল ধরে দাঁড়ালাম। চিরচেনা চোখ দুটো নতুন করে কি দেখছে আমার মাঝে, এটা আমার বোধগম্য হলো না। আমিও আংশিক বিরক্তি নিয়ে তার পানে ঠায় চেয়ে রইলাম। আমার জড়তাহীন সাহসী দৃষ্টি দেখে এবার সে মেলানো ঠোঁট মেলে ধরল। রহস্যময় সুরে বলল, নয়ন, আমার সার্থক কাজে এ দিবসে ভালো হতো কেউ এসে যদি বসতো খানিক পাশে। বাড়িতে কবে এলেন মাহমুদ ভাই? কাল। আগের মতোই তুই আমার নজরবন্দি হয়ে গেলি। তুই যেমন তোকে নতুন করে আবিষ্কার করেছিস এতক্ষণ ধরে, আমিও তেমনি তোকে দেখে চমকিত, শিহরিত, পুলকিত। ঘোর লাগা কণ্ঠে বলল মাহমুদ ভাই। এই মাহমুদ ভাই, আমি কি চিড়িয়াখানার কোনো বিরল প্রাণী? এভাবে ড্যাব ড্যাব করে দেখছেন বেকুবের মতো? ঠিক ধরেছিস, তোকে অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে ধরে আনা হয়েছে। ফাজিল রয়ে গেলে আগের মতোই। ডানপিটও কম ছিলি না। কেবল এই মানুষটা কি বুঝলি না? বোঝাবুঝির নেই কাজ। আমি ভালো আছি আমার স্থানে। নেই তো কাজ, তো খই ভাজ। হ্যাঁ, কাল বাড়িতে এসেই তোর ভালো থাকার গল্প শুনলাম পারুল ভাবির কাছে। খুব সুখেই আছিস। কণ্ঠে অভিমান অনুযোগ মিশিয়ে বলল মাহমুদ ভাই। অমন বাক্যখানি শুনে চোখ তুলে চাইবার কোনো জোর হইল না। সপাটে বন্ধ করে দিলাম জানালার 2 কপাট। পারুল ভাবি রেডিও স্টেশন ও বাচাল উপাধি এমনি এমনি পায়নি, বুঝলাম। বন্ধ জানালার বাহির হতে কানে ভেসে এলো মাহমুদ ভাইয়ের হেরে গলা, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো মোরে। মাহমুদ ভাই ছোটবেলা থেকে আমাকে ভালোবাসে, কিন্তু পাত্তা পেত না। পরে চালাকি করে সরাসরি বাবার কাছে তার মাকে দিয়ে প্রস্তাব দিয়েছে। তার বিশ্বাস ছিল
বিয়ে হলে ভালোবাসাটা হয়ে যাবে। বাবা এক শব্দে বিনা দ্বিধায় সে প্রস্তাব নাকচ করে দিয়েছে। তখন মাহমুদ ভাই পুরোদমে বেকার ছিল। চলাফেরা ছিল ছন্ন ছাড়া, বাউন্ডুলের ন্যায়। পরে সেই ক্ষোভে মাহমুদ ভাই গ্রাম ছেড়ে পালিয়েছে। শহরে ব্যবসা শুরু করেছে, এখন বড় ব্যবসায়ী। মাহমুদ ভাই আজও বিয়ে করেনি। সেই গল্প বলতে গেলে আরেক ইতিহাস। এই আপা, তোর জামাই আসলেই খারাপ মানুষ রে। তোরে ভুজুং ভাজুং বুঝাইয়া পার করাই ছিল তার অসৎ অভিলাষ। এতদিন হয়ে গেল সে তোকে নিতে আসছে না, বা যেতেও বলছে না। কি আজব পুরুষ, ভেবে দেখ। দাঁড়া, আরো 2-4 দিন দেখি, তারপর নিজেই চলে যাব। দেখবি তোর বোনের জেল্লা রূপ দেখে বেচারা কাত হয়ে যাবে এবার। বিদেশে রাত দিন সাদা চামড়ার মেয়েদের দেখে দেখে অভ্যস্ত, তাই গ্রামে এসে আমার গায়ের রঙকে তার কাছে কৃষ্ণবর্ণা মনে হয়েছে। সহজভাবে নিতে পারেনি। হয়েছে আপা, থাক। আর স্বামীর স্তুতি গাইতে হবে না। ভালো বুঝেছিস আর ভালো বলেছিস। মনকে প্রবোধ দিচ্ছিস না, আমাকে বোঝাচ্ছিস, তা তুই বেশ জানিস। এই রাবু, চুপ কর মেয়ে, বেশি পাকনামো শিখেছিস আজকাল। তুই দেখি মানুষের মন বিষিয়ে তুলতে উস্তাদ। এভাবে কেউ বলে নিজের বোনকে? মায়ের ঝাড়ি খেয়ে কলেজে পড়া রাবু চুপ হয়ে গেল। মুখ ভেঙচিয়ে উঠানের দিকে পা বাড়ালো। তার 3 দিন পর সন্ধ্যা মিলিয়ে গেলে বাবা দোকান থেকে বাড়ি এলো। হাতে একটি লম্বা সাইজের পাতলা খাম, মরা মুখে আমার দিকে বাড়িয়ে দিল সেটা। কি এটা বাবা? কি জানি, ডাকযোগে এলো তোর নামে। এই যে তোর পুরো নাম লিখা, জাহানারা আক্তার রত্না। লোক নাকি দুপুরে আমাদের বাড়িতে এসেছে। তোদের কাউকে না পেয়ে সামনে উত্তর ঘরের খালিদকে পেয়ে তার হাতে নাকি দিল। আমিও নিলাম সযতনে। ভাবলাম যেহেতু ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, সেই রিলেটেড কিছু হবে হয়তো। মা আর আবু নয়নও আমাদের সামনে এলো। মায়ের দৃষ্টি বিভ্রান্ত, সারা মুখে ক্লান্তির ছাপ। রাবু টান মেরে নিয়ে খামের মুখ খুলল আস্তে করে। ভালো করে পড়ল। রাবু বিদ্যুৎ শক খেলো মনে হলো। ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করলো আমার দিকে। আপা, এটা ডিভোর্স লেটার। উকিল নোটিশ পাঠিয়েছে তোর পেয়ারের স্বামী আশরাফুল। আল্লাহ গো! কি বলিস তুই বলে মা বিস্ফোরিত চোখে রাবুর দিকে চাইল। কাঠের চেয়ারের হাতল ধরে ধপ করে বসে পড়ল। মায়ের চোখ দুটো পারে তো অক্ষিকোটর হতে বেরিয়ে পড়ার উপক্রম। আমার মায়ের চোখে মুখে পাগল পাগল দশা। বাবা নির্বাক হয়ে নিজের রুমে চলে গেলেন। ছোট ভাই নয়ন বেকুবের ন্যায় এদিক ওদিকে তাকাতে লাগলো। আমার গোটা পৃথিবী দুলে উঠল ভূমিকম্পের ন্যায়। আকস্মিক চোখের সামনে অমানিসার আধার দেখছি, যেন কোথাও কোনো আলো নেই। মনে হলো কোনো ঐশ্বরিক শক্তি বলে আড়ালে থেকে কেউ একজন গোটা পৃথিবীর সমস্ত আলো নিভিয়ে দিয়েছে এক লহমায়। এক নিকষ কালো গুহার গভীরে যেতে যেতে আমি উপস্থিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। রাগান্বিত স্বরে রাবুকে বলি, এটা অবিশ্বাস্য, এটা মিথ্যা। তুই আবার পড় বলছি, মন দিয়ে ভালো করে পড়। রাবু আমার দিকে নিষ্পলক চেয়ে রইল। তার 2 চোখ বোবা অশ্রু জলে টইটুম্বুর হয়ে গেল। আমার দিকে খামটি এগিয়ে দিয়ে, তুই পড় আপা। রাবুর হাত বদল হয়ে আমার কাঁপা কাঁপা হাতে চলে এলো খামটি। আমি থরথর করে কাঁপছি আর ভাবছি, এজন্য হয় মিথ্যে কিছু, এজন্য হয় আমাদের সবার ভ্রম। রাবু আমার পাশ ঘেঁষে বসে রইল। আমি পূর্ণ মনোযোগ সহকারে বার 2-1 পড়লাম। শিশুর প্রথম বর্ণ চেনার মতো করে প্রতিটি অক্ষর, শব্দ ধরে ধরে পড়লাম, বুঝলাম, বিশ্বাস করলাম। এ কোনো দুঃস্বপ্ন নয়, নয় কোনো মরীচিকা, নয় কোনো মিছে ছলনা, নয় কোনো এপ্রিল ফুলের ধোঁকাবাজি। এ দিনের আলোর মতো সত্যি, চাঁদ তারার মতো সত্যি। কিন্তু এই সত্যির ভার এত বেশি যে আমি বহন করতে পারছি না। আমি পরাভূত। আমার মানসিক ও শারীরিক শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে ক্রমশই। অসাড় হয়ে আসছে মস্তিষ্কের প্রতিটি কোষ। আমি রাবুর গলা পেঁচিয়ে ধরি, গুমড়ে কেঁদে উঠি। আমার শরীরের সমস্ত ভার রাবুর উপরে ছেড়ে দিই। রাবু চিৎকার করে ওঠে, এই আপা, এই! আম্মা! আপা অজ্ঞান হলো নাকি? তারপর আর কিছুই আমার মনে নেই। জ্ঞান ফিরে এলে দেখি তখন সকাল। জানালা গলিয়ে সূর্যি মামার উকি ঝুঁকি। পিট পিট চোখে এদিক সেদিক তাকালাম। রাজন আমার গায়ের ওপর মাখামাখি করছে। রাজনকে বকে চেপে ধরলাম বাবা বলে।
বাবা, রাবু, মা আমার রুমে এলো। বিয়ের আগে আমাদের দুই বোনের জন্য এই রুমটাই বরাদ্দ ছিল। বিয়ের পর এলো এই রুমেই থাকি রাবু সহ। তবে হারামিটা সহজে 2-4 বার আসা হয়েছে। তখন রাবু দাদির রুমে ঘুমাতো। রাবু আমাকে বলল, আপা, গত সন্ধ্যায় তুই সেন্সলেস হয়ে গিয়েছিলি। তার 2 ঘন্টা পরে আমরা ঘরোয়া টোটকা প্রয়োগ করে তোর জ্ঞান ফেরাই। তখন আবার ঘুমিয়ে গিয়েছিলি তুই। রাজনকে তার খাবার খাইয়েছি রাতে। তোকে কিছু খাওয়ানো যায়নি তবে। বাবা বিছানার কাছে এসে আমার শিয়রের পাশে দাঁড়ালেন। আমার মাথায় পিতৃস্নেহের পরশ বুলালেন। দৃঢ় কণ্ঠে বললেন, পৃথিবীতে কোনো সমস্যাই চিরস্থায়ী নয়। সেটা যত বড় সমস্যাই হোক না কেন, মনে রাখবি, সকল সমস্যা সমাধানের পথ স্রষ্টা আমাদের জন্য রেখেছেন। সুতরাং ঘাবড়ে যাস না, মস্কে যাস না। এই অনাকাঙ্ক্ষিত দুঃখ, কষ্ট, যন্ত্রণায় একদিন তোর শক্তি হয়ে তোকে আত্মবিশ্বাসী করে তুলবে। বাবার যুক্তিবাদী কথাগুলো এত ভালো লাগলো মনের মধ্যে, এত প্রেরণা পেলাম, বলে বোঝাতে পারবো না। বাবা আদেশ করে আরো বললেন, উঠে যা, কাজা হলো নামাজটা পড়ে নে অজু করে। আল্লাহর কাছে শান্তি প্রার্থনা কর, নাস্তা খেয়ে নে। আমি দোকানে গেলাম। বাবা চলে গেলেন। মা এত সময় নীরব ছিলেন। মায়ের এই একটা বিশেষ দিক বা গুণ বলাই শ্রেয়। বাবা কাউকে কিছু বলার সময় মা বাবার গুণ মুগ্ধ শ্রোতা হয়ে যান। বাবা ও মায়ের এই বিষয়টা মূল্যায়ন করেন। মা এবার হৈ হৈ করে উঠলেন। আমার উপরে নয়, তাদের পুরো পরিবারের উপরে। মা মনের স্বাদ মিটিয়ে তাদের উপর অনুযোগ ও ক্ষোভ বর্ষণ করতে লাগলেন বিরতিহীনভাবে। থেমে আমাকে বললেন, তুই হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে নে, তারপর জামাইরে একটা ফোন দে। কাহিনীটা কি আমাদের জানা দরকার। মগের মুল্লুক পেয়েছে নাকি? আইন আদালত বলে কিছু নাই দুনিয়াতে। মা থামো, আমি ফ্রেশ হয়ে ফোন দিচ্ছি। মোবাইলে চার্জ নেই। নয়ন মনে হয় গেম খেলেছে। মা হনহনিয়ে চলে গেলেন রুম থেকে। রাবু ও রাজনকে আদর করে চলে গেল। কলেজে যাওয়ার প্রস্তুতি নিতে হবে তার। আমি রাজনকে কোলে নিয়ে ঘরের বাইরে গেলাম। তাকে পাশে দাঁড় করিয়ে নলকূপ থেকে হাত মুখ ধুয়ে নিলাম। রাজন সারাক্ষণ আমাকে নয়নে হারায়। হারাবেই বা না কেন, চোখের সামনে পেয়েছেই শুধু মাকে, বাবাকে পেয়েছে অতিথির মতন। সামান্য নাস্তা খেয়ে নিলাম অনিচ্ছা সত্ত্বেও। ঘরের পরিবেশ বাড়াবাড়ি রকমের থমথমে। দিনের মুখরিত কলরবেও আমাদের ঘরে বিরাজ করছে প্রগাঢ় নৈশব্দতা। কারো মুখের দিকে তাকানো যায় না। নয়ন আলা ভোলার মতো এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। রাবুর মুখ বিষণ্ণতায় ছেয়ে আছে, যেন গুমোট হয়ে থাকা মেঘলা আকাশ। কাল ক্ষেপণ না করে বজ্রপাত হবে, তবে তার চেয়েও তেতে আছে বেশি মায়ের মেজাজ, যেন কড়া রৌদ্রোত্তাপে শুষ্ক খড়ের স্তূপ। আগুনের সংস্পর্শ পেলে জ্বলে উঠবে দাউ দাউ করে। আর আমার জীবন কোনো অবস্থার মধ্য দিয়ে অতিক্রম হচ্ছে, তা কেবল এই আমিই জানি। দরজা বন্ধ করে বিছানার এক কোণে গিয়ে কুণ্ডলি পাকিয়ে বসলাম। তার নাম্বারে ডায়াল করতে গিয়েই থমকে গেলাম। ক্ষণকাল ভাবলাম, মন সায় দিল না তাকে ফোন দিতে, তার কণ্ঠ শুনতে। যে যাবার সে কোনো কারণ ছাড়াই চলে যাবে, আর যে থাকার সে অকারণেই থেকে যাবে। প্রথম বাক্যটি তার জন্য, দ্বিতীয় বাক্যটি মাহমুদ ভাইয়ের জন্য। সুতরাং তাকে পিছু ডেকে অযথা যুক্তি খণ্ডন করা বোকামির শামিল। শাশুড়িকে ফোন দিলাম, রিসিভ হলো। সালাম দিয়ে কুশলাদি বিনিময় করলাম। শয্যাশায়ী শ্বশুর সহ বাকি সবার খোঁজখবর নিলাম। ওনার কণ্ঠস্বরের শত স্ফূর্ততা দেখে মনে হলো সবে ওনার অজানা। আম্মা, আমার কিছু জরুরি কথা আছে আপনার সাথে। উনি উদ্বিগ্ন স্বরে জানতে চাইলেন। আমি আশরাফুল সম্পর্কে যা জানি, যতটুকু নিজে দেখেছি, সবই জানালাম শান্ত কণ্ঠে, এবং উকিল নোটিশের বিষয়টাও বললাম। ফোনের ওপাশে নীরবতা দেখে আম্মা বলে ডাক দিলাম। যদিও বুঝতে পারলাম উনি স্বাভাবিক নেই। উনি হঠাৎ ধ্যানভঙ্গ ঋষির মতো চমকানো স্বরে হু বলে সাড়া দিলেন,
মরা কণ্ঠে। অপরাধীর ভঙ্গিতে করুণ কণ্ঠে আমাকে বললেন, মারে, কিসব হুনাইলা? আমার মাথার উপরে যেন 7 আসমান ভাইঙা পড়ছে। এর আগে খোদা আমারে তুইলা নিল না কেন জমিন থেইকা? ওই খোদা সাক্ষী, তুমি বলার আগে কিছুই জানতাম না। পশুটা ছোটকাল হইতেই বেয়ারা স্বভাবের, কয় বছর ধইরা তো বিদেশেই থাকে। তার বাপের সকাল বিকাল দম যায়, হিসাবে ধরে না। বড় ভাই থাকে তার সংসার নিয়া, ভাবি তো পরের মাইয়া, যা একটু মান্য করে আমারই। আমার নাতের লাইগা দিল জ্বলে। তোমার আনার কথা কইলেই জবাব দিত, মা, রত্না কিছুদিন তাদের বাড়িতে বেড়াক না, সারা বছর তো তোমাগো ঘরের কাজকর্মের জন্য যেতেও পারে না বাবার বাড়ি। আমিও বুঝ নিলাম, আরো মনে করলাম, তোমাকে আমি ফোন দিয়ে আনলে সে মনে করব তার বউরে খাটাইতে আনছি। এখন তো দেখি ঘটনা অন্য কিছু। কি চামার, কি জালিম, কি বর্বর। রূপ কইমা গেলে বউ খেদায় দেয়, ছাইরা দেয়। আমি বাপের জন্মেও শুনি নেই। আসলেই শেষ জমানা আইসা পড়ছি। তুমি একটু সবুর করো বউ, আমি তার লগে কথা কই তোমারে জানামু। আশা করি অল্প সময়ের মধ্যেই তুমি একটা সদুত্তর পাইবা আমার থিকা। মোবাইল রাখলাম কথা বলা শেষ হলে। আম্মার কথা অনুধাবন করতে পারলাম, সত্যিই সবই ওনার অজানা। রুমের হাড়বোর্ডের দেয়ালে ঝুলানো চিত্রকর্মটির দিকে দৃষ্টি পড়তেই বুক চেটে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বিশাল আক্ষেপ নিয়ে। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে স্বপ্ন ধূলিসাৎ হওয়া এক যুবতী গৃহবধূ, বয়স অল্প। জীবনকে রাঙিয়ে তোলার বয়স, হাতে ধরা তার ছোট্ট খোকা বাবু। তার বেখেয়ালি মায়া মায়া চাহনিটা নিবদ্ধ রয়েছে নদীর স্রোতের উল্টো দিক থেকে আসা ঢেউয়ের পানে, অর্থাৎ বইয়ের ভাষায় উজানের ঢেউ বলে যাকে। সেই ছলাৎ ছলাৎ আশ্রে পড়া উজানের ঢেউয়ের কাল্পনিক শব্দ যেন আমার হৃৎপিণ্ডটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে দানবীয় কায়দায়। তার 1 সপ্তাহ পরে আমার মোবাইল বেজে উঠল উচ্চস্বরে। সময়টা ছিল জিমিয়ে আসা অবসন্ন বিকেল। পাখিরা নিরে ফিরে যাচ্ছে। সমস্ত দিনের লেনাদেনা চুকিয়ে ব্যস্ত সমেত হয়ে রিসিভ করলাম। আম্মা, আসসালামু আলাইকুম। তিনি সালামের উত্তর দিয়ে অস্থির গলায় জিজ্ঞেস করলেন, শিরিন কি তোমাদের বাড়িতে? বলি জিগাইতে কইল, কলেজ থেকে নাকি বাড়িতে যায় নাই এখনো, আর কোনোদিন নাকি এমন লেট হয় নাই। টাইম মতেই নাকি বাড়ি চলে যায় আমার বোনজিটা। তিনি এটা জিজ্ঞেস করার উপযুক্ত কারণ রয়েছে, কেননা এই শিরিনকে কয়েকবার আমাদের বাড়িতে এনেছি। আতিথেয়তার কোনো ঘাটতি ছিল না। সেও আমাদের বাড়িতে বেড়ানোকে দারুণ উপভোগ করত। আপনার ছেলেকে বলেন না তার কলেজে গিয়ে খোঁজ নিতে, নাকি কোনো বান্ধবীর বাড়িতে গেল শিরিন আপা। আশু তো বাড়িত নাই, তার লগে তোমাগো বিষয় নিয়ে যে কথা কমু সেই সুযোগও পাইতেছি না। এখন তার মোবাইল তো বন্ধ পাইতেছি, আর শিরিনের হাতে তো মোবাইল নেই। বাড়িতে অন্যদের মোবাইল ব্যবহার করে সে। কি দুশ্চিন্তার বিষয় কও তো। আমার বোন হজম হইয়া যাইতেছে আজাদের ডরে। আমা হাই হুতাশ করতে করতে মোবাইল রাখলেন। কে রে রত্না? রাজনের দাদি ফোন দিল বলে বিষয়টা জানালাম মাকে। মা গুরুত্বহীন ভাবে ওহ শব্দটি উচ্চারণ করলেন এবং অন্যদিকে গিয়ে নিজের কাজে ব্যস্ত হলেন। নিজের মেয়ের ভবিষ্যৎ জীবন যেখানে অনিশ্চয়তায় মুখোমুখি, সেখানে অন্যের মেয়েকে নিয়ে নাক গলানোর মতো আগ্রহটুকু মায়ের মাঝে অবশিষ্ট নেই। এদিকে আমি বুঝে নিলাম, যেহেতু আজাদ ভাই বাড়িতে, তাই শিরিন আপা মনে হয় তার রাজকুমারের সাথে পালিয়েছে। কারণ তিনি কুয়েত থাকতে শুনেছি এবার বাড়ি আসলেই শিরিন আপার বিয়ে দিয়ে দিবেন। পিতৃহীন সংসারে আজাদ ভাই শিরিনের অন্যতম অভিভাবক। তাদের পরিবারে উনি বড় ছেলে ও একমাত্র মোটা অঙ্কের উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অর্থনৈতিক অবস্থা অপেক্ষাকৃত আশরাফুলদের চেয়ে অনেক ভালো এবং পারিবারিক স্ট্যাটাসও যথেষ্ট উঁচু। নামকরা বাড়ি, কাজীনগর গ্রামের বিখ্যাত কাজী বাড়ি, এবং তাদের আলোচিত বড় দিঘিটার নামও কাজী দিঘি। বর্ষাকালে এই দিঘিতে মাছ ধরা ও নৌকা বাইচ নিয়ে হয় নানান উৎসব মুখর আয়োজন। দূর দূরান্ত থেকে মৎস্যপ্রিয় শৌখিন লোকজন বড়শি বাইতে আসে পালা করে। আমিও বেড়াতে গিয়ে একবার শিরিন আপা সহ সাঁতরে মাছ দিঘি অবধি চলে গিয়েছি। আমাদের অনুরোধে
ঘাটের পাকা সিঁড়িতে দাঁড়িয়ে তা ফ্রেম বন্দি করেছে আজাদ ভাইয়ের স্ত্রী মালা ভাবি। সন্ধ্যা ঘনিয়ে এলো, ঝুম করে আধার নেমে আসছে ধরনের কোল জুড়ে। সূর্য ডুবো ডুবো, রক্তিম আকাশ, নানা উজ্জ্বল রঙের ছড়াছড়ি আকাশের বুক জুড়ে। দেখে মনে হচ্ছে কোনো নিখুঁত কারিগর বহু কাল ধরে তার নিপুণ হাতে চিত্রিত করেছে এই অভূতপূর্ব মোহনীয় দৃশ্য। আমি অপার মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছি গগন পানে। সত্যি স্রষ্টার সৃষ্টিগুলো সৌন্দর্যের কাছে মানুষের সকল সৃষ্টি অতি ক্ষুদ্রকায়, অতি সামান্যই। মন বেশি খারাপ নাকি রত্না? চকিতে ঘাড় ঘুরিয়ে চাইলাম চেনা কণ্ঠটি কর্ণগোচর হতি। ঢাকা যাননি এখনো মাহমুদ ভাই? না, কাজ ছিল বাড়িতে, কাল সকালে যাব। তোর সাথে একটু কথা ছিল রত্না। মাহমুদ ভাই জানেন তো আমার মনের অবস্থা শোচনীয়। বেশি ইম্পর্ট্যান্ট কথা না হলে আপাতত শুনতে চাচ্ছি না। আমি তো আছি, আপনি আবার বাড়ি এলে শুনবো। আচ্ছা, মানলাম তোর কথা, তাহলে তো সেল নাম্বারটা দে, ঢাকা গিয়ে অবসর হয়ে বলবো। বুঝলাম না, কি এমন কথা নাম্বার নিয়ে গিয়ে বলতে হবে? নিরানন্দ মুখে অবশ কণ্ঠে বললাম আমি। দিবি কিনা সেটা বল। নাম্বার দিয়ে পার করলাম মাহমুদ ভাইকে। কথা পিছিয়ে ওনাকে আটকে রাখার বিন্দু মাত্র ইচ্ছে বা অভিলাষ নেই আমার। মাহমুদ ভাই কিছু দূর গিয়ে পা থামিয়ে দিলেন। আমি নীরস ভঙ্গিতে চেয়ে রইলাম মাহমুদ ভাইয়ের দিকে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে মাহমুদ ভাই? পায়ে কাটা বিঁধলো নাকি? হুম। আসবি বিষ কাঁটাটা ছাড়িয়ে দিতে? আকুতি ভরা কণ্ঠে বললেন মাহমুদ ভাই। আমি পা চালিয়ে গেলাম ওনার কাছে। রক্তে চাচাতো ভাই, হৃদয়ের টান তো আছে। কই দেখি বলে ওনার পায়ের দিকে ঝুঁকে গেলাম। উনি আমার দুবাহু ধরে দাঁড় করিয়ে নিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, থাক, তোর কষ্ট করতে হবে না। অন্ধকার হয়ে গিয়েছে চারপাশ, ঘরে চলে যা, নিজের দিকে খেয়াল রাখিস। নাক সিটকে বললাম, বুঝলাম না, আপনি তো ডাকলেন, আবার চলে যেতে বলছেন, ভুয়া নাকি? উনি সারা মুখে দুর্বোধ্য হাসির প্রলেপ মেখে বললেন, আমার কোন জিনিসটা তোর কাছে রিয়েল মনে হয়েছে এ পর্যন্ত? বলতে পারবি রত্না? সঠিক মানুষকে বুঝতে শিখ। মাহমুদ ভাই নীরবে প্রস্থান নিলেন আমার নয়ন সম্মুখ হতে। আমি চলে এলাম ঘরে ভাবলেশীন ভাবে। নয়ন ও রাবু পড়ায় মনোনিবেশ করলো। মা খাঁচা থেকে সদ্য জন্ম নেওয়া মুরগির ফুটফুটে বাচ্চাগুলোকে দেখছে ঠিকঠাক আছে নাকি। মায়ের পাশে বসে রাজন মুরগির বাচ্চাগুলোকে খেলনা ভেবে ধরার চেষ্টা করছে কৌতূহলী চোখে। বাবা দোকানে। আমি ঘটে যাওয়া নিজের অপ্রত্যাশিত ঘটনা নিয়ে শত প্রশ্নের মুখোমুখি। কি হলো, কেনই বা হলো? নিজের সন্তানের কথা একটিবারও ভাবলো না সে। পিতা এমন জঘন্য হয়? এমন কি ঘটে কারো জীবনে? জীবন তো দেখি আসলেই নাটকের চেয়েও নাটকীয়। এমন অজস্র জিজ্ঞাসারা ঝাঁকে ঝাঁকে আমার উপরে হামলে পড়ছে। আমি নিষ্পেষিত, কাবু হয়ে যাচ্ছি। ভাবনার দরিয়ায় নিমজ্জিত হয়েও কোনো থই খুঁজে পেলাম না। উপর হয়ে শুয়ে আছে। রূপচর্চা, ত্বকের যত্ন নিতে ভুলে গিয়েছে আজকাল। আয়নায় নজর পড়তেই দেখি আমার ফুলো ফুলো গাল দুটো চুপসে গিয়েছে রোদে পড়া পুইয়ের লতার ন্যায়। অথচ কয়দিন আগেও আমাকে দেখে বাড়ির বোন ভাবিরা মজার ছলে বলা বলি করছিল, কি রে রত্না, রাবু আর তুই দেখি এক বয়সী হয়ে গেলে। লাউয়ের কচি ডগার মতন কেমন তরতরিয়ে তো সৌন্দর্য বেড়েই চলছে। কি খাস আর কি মাখস ওই অঙ্গে, ওই গালে? একদিন মা শুনেছিল অমন কিছু। মা তরিতে তেতে উঠল, গরম কণ্ঠে বলল, আমার মেয়ের রূপ নিয়ে তোদের এত জলে কেন শুনি? পানি পড়া দিয়ে যাবি ওর জন্য, নইলে তোদের মুখে ফোসকা পড়ব। এই বলে দিলাম। আমি তখন মাকে মৃদু ধমক দিয়ে থামালাম। রাত আনুমানিক 10টা হবে। রাজনকে হরলিক্স আর ডাল খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাদের ঘরের চাপানো দরজা ঠেলে পাশের ঘরের এক জেঠিমা এলো। পিছনের রুমে ঢুকলো। আমিও গেলাম তার পিছন দিয়ে কিছু শোনার উদ্দেশ্যে। ওনার মেয়ে আসমা ও শিরিন একই কলেজে ডিগ্রিতে পড়ে। লক্ষ্য করলাম উনি ফিসফিসিয়ে মাকে কি যেন বলছে। আমাকে দেখে মুখ বন্ধ করে ফেললেন। আরে ভাবি, বলেন তো। ওর কথাও কি না শুনে থাকবে?
প্রবল উৎকণ্ঠার স্বরে বলল আমার মা। উনি দাঁড়িয়ে গেল, আমার হাত ধরে বলল, ও রত্নু, কি শুনলাম এটা? তোর খালাতো ননদ শিরিন নাকি তোর জামাইয়ের লগে ভাগছে, এখন নাকি ঢাকায় আছে, নারায়ণগঞ্জে তোর ননদ রাহিমার বাসায়, ওই বাসায় নাকি কাজী আইনা বিয়া করছে দুজনে। আমি অবিশ্বাসের ঢঙে বললাম, ভুল শুনছেন জেঠি, ওর অন্য ছেলের সাথে রিলেশন, আমি জানি, তার সাথে ভেগে গেল হয়তো। আমি আসমানে পাঠাইতাছি, শুই না নে। আহারে মা, তোর কপাল পুরল বুঝছি। ওই মেয়ে যাই না শুই না কেমনে বিয়া তো ভাইয়ের ঘরে ঢুকলো। জেঠিমা আফসোসের ঝড় তুলতে তুলতে ঘরে চলে গেলেন। 5 মিনিটের ব্যবধানে আসমা এলো আমাদের ঘরে। রাবু উঠে এলো। আসমা যা বলল রাজনের বাবা ও শিরিন সম্পর্কে, তাতে বিশ্বাস না করার সব পথই রুদ্ধ হয়ে গেল। আসমা এও বলল, দোষ বেশি রাজনের বাবার, শিরিনের বয়স কম, খালাতো ভাইয়ের আবেগের বশে মজে গিয়েছে। আসমা চলে গেল তাদের ঘরে। আমাদের ঘরের পরিবেশ মরাবাড়ির মতো হয়ে গেল। মনে হলো একসাথে কয়েকটা লাশ পড়ছে। রাবু কান্না করছে ফুফিয়ে ফুফিয়ে। নয়ন নিরীহভাবে বসে আছে বই বন্ধ করে। মা বিলাপের সুরে কাঁদছে। আমিও নিজের আবেগকে দমিয়ে রাখতে ব্যর্থ। ভিতর থেকে ঠেলে ঠুলে অশ্রুরা দল বেঁধে নেমে পড়ল আমার দু চোখের পারে। অঝরে কাঁদলাম গভীর রাত অবধি। বিছানার এপাশ ওপাশ করেও ঘুম এলো না দু চোখ জুড়ে। যন্ত্রণার বিষাক্ত কারাগারে আমি এক নিরপরাধ আসামি। আমার মুক্তি মিলবে কিভাবে, কার হাতে, এ আমার অজানা। থরে থরে নীল বিষাদ এখন আমার প্রতি প্রহরের সঙ্গী। নির্ঘুম রজনী শেষে উষালগ্নে বিছানা ছাড়লাম। মায়ের রুমে উকি দিলাম। মা নামাজ শেষে মিহি সুরে কোরআন তেলাওয়াত করছেন। ভিতরটা হু হু করে উঠল আচমকাই। বাইরে গিয়ে দাঁড়ালাম। শরীরের আড়মোড়া ভেঙে ঘোর আলস্য ভঙ্গিতে সামনে ক্লান্ত দৃষ্টি যেতে দেখি আমাদের মাঝারি আকারের নারকেল গাছের শাখার মাঝ বরাবর চুপটি করে বসে আছে একটি হুতুম পেঁচা। বেজার মুখ করে আমার চোখ বরাবর ঠায় চেয়ে আছে পেঁচা পাখিটি। তবে আজকের মতো ওকে আর কোনোদিন এতটা একলা, এতটা নিঃসঙ্গ লাগেনি আমার কাছে। একে আমি ছোটবেলা থেকে দেখে আসছি মাঝে মাঝে, ঠিক এই সময়টুকুতেই। প্রভাতকাল ফুরিয়ে গেলেই সে উড়াল দিত অন্য প্রান্তে। আমার ভীষণ ইচ্ছে করছে ওর ভিতরটা জানবার, পড়বার। ওরও কি হৃদয়টা দুঃখে কাতর, কষ্টে লণ্ডভণ্ড, ঠিক আমারই মতো? খেয়াল হলো চারপাশ আলোয় ভরে যাচ্ছে। কলপার থেকে অজু করে এসে নামাজ পড়লাম। জায়নামাজের ওপর কাত হয়ে আবারও ঢুকরে কেঁদে উঠলাম। বুকের ভিতরে যেন দুঃখের দরিয়া, শুধুই অথই জল আর জল। জীবনের উপরে যে উজানের ঢেউ হামলে পড়ল অকল্পনীয় ভাবে। আমি কি পারবো রাজনকে নিয়ে জীবন স্রোতের বিপরীত দিক হতে আসা এই উজানের ঢেউয়ের বিরুদ্ধে সাঁতরে কুলে এসে বাঁচতে? আমার গুমরানো কান্নার আওয়াজ পেয়ে মা দরজায় এসে দাঁড়ালো। গম গমে স্বরে বললেন, কান্নাকাটি থামা। গুটিয়ে বসে না থেকে রাজনের বাপরে একটা ফোন দে, বিষয়টা শিওর হওয়া জরুরি। মা চলে গেল। মায়ের কথাকে গুরুত্ব দিয়ে উঠে গেলাম। রুমে গিয়ে চেয়ারে বসলাম হেলান দিয়ে। আমার 25 বয়সের দেহখানি নুজো হয়ে আছে। 90 বছরের অশীতিপর বৃদ্ধার ন্যায় হেলান না দিয়ে বসা দুষ্কর। চরম অনীহা নিয়ে তাকে ফোন দিলাম। প্রথমবার রিসিভ না হলো, দ্বিতীয়বার রিসিভ হলো, যেহেতু চেনা নাম্বার আর এতক্ষণে সব জেনে গিয়েছে, সেটাও বুঝতে তার অসুবিধা হলো না। তাই রিসিভ করে কিঞ্চিত নোয়ানো স্বরে আমাকে বলল, আমি খুব সরি রত্না, ক্ষমা করে দিও। যা শুনেছ ঠিক শুনেছ। যে পুরুষ ঘরে যুবতী স্ত্রী ও নিষ্পাপ শিশুকে রেখে পরকীয়ায় লিপ্ত হয়, তার মুখে সরি ও আমার নাম ধরা মানায় না, হাস্যকর লাগে। আমি কোনো পরকীয়ায় লিপ্ত হইনি। শিরিনকে ভালোবাসি তার ছোটবেলা থেকে। মাঝখানে নিরুপায় হয়ে তোমাকে বিয়ে করতে হয়েছে। এর জন্য দায়ী কিছুটা আম্মা আব্বাও।
এটার কাহিনী পরে বলবো তোমাকে, শুনতে চাইলে। শোনার কোনো রুচিবোধ আমার নেই। আমার যা হওয়ার তা তো হয়েছে। এখন শুধু বলেন, রাজন কোথায় থাকবে, কিভাবে থাকবে? সেই ঝরঝরে কণ্ঠে স্বাভাবিক সুরেই বলল, আমি তোমার ছেলেকে কেড়ে নিব না। পিতার দাবি নিয়ে তার সামনে কোনো দিন দাঁড়াবো না। এটা 3 মাস হয়ে গেলে ডিভোর্স কার্যকরের দিন লিখিতভাবে সাইন করে দিব, এবং কাবিনের পুরো টাকাও কড়ায় গন্ডায় তোমাকে বুঝিয়ে দিব। মাসে মাসে রাজনের খরচও দিব। আশা করি কোনো ঝামেলা করবে না। নারী নারীর প্রধান শত্রু, নারী নারীর সর্বনাশী ও সর্বগ্রাসী। কথাটি মনে হতে ঝট করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম। কতটা পাষাণ ও নারী লোভী হলে একজন পিতা সন্তানের শর্ত ত্যাগ করে দিতে পারে অবলীলায়। এটা কল্পনা করতে আমার দুকান ঝাঁঝা করে উঠল বিদ্যুৎ গতিতে। সারা শরীর জমে গেল হিমশীতল বরফ খণ্ডের ন্যায়। আমি অবসাদগ্রস্ত তনুমন নিয়ে পা টেনে টেনে ঘরের পিছনের মাটির দাওয়ায় গিয়ে বসে পড়লাম। মা আর আবু বাবা ঘরের দরজায় এসে দাঁড়ালেন। তারা এতক্ষণ অপেক্ষায় ছিলেন ঘটনার সত্যতা জানার জন্য। আমি সবই জানালাম তাদের। বাবা চলে গেলেন আমার ওপর বোবা দৃষ্টি নিক্ষেপ করে। বাবা মনে হয় আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পেলেন না। রাবু আমার পিঠের ওপরে সহমর্মিতার হাত রাখল। মা দপ করে জ্বলে উঠল লণ্ঠনের ন্যায়। হায় হায় সুরে বললেন রাবুকে লক্ষ্য করে, রাবু দেখছিস কি অমানবিক, কি অমানুষের বাচ্চা অমানুষ। দুনিয়ার বুকে আমি এই প্রথম দেখলাম সন্তানের আশাও ছেড়ে দেয় কোনো পিতা, তাও কোনো বাধা, কোনো কারণ ছাড়াই। খাঁটি কথা হলো, রাজনকে সে নিলে পালতে হবে তো শিরিনের, তাই রাজি হয়নি। কি স্বার্থপর, কি হারামির ঘরের হারামি। আহ, আম্মা থামো তো। তুমি যে সব বলতেছ, সে আসুর বাচ্চার আশু কানে শুনতেছে, আর শুনলেই বা তার কি যায় আসে। এই, কিসের থামাথামি? এই রত্ন ওঠ, বোরকা পর, থানায় যাব। 14 শিকের ভাত খাওয়াবো তারে আমি। ঘরে বউ রেখে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করার স্বাদ হারে হারে টের পেয়ে দিমু। ও, তার আগে তার মাকে ফোন দিয়ে কিছু কথা শোনাই, কেমন বেজন্মা পেটে ধরেছে, কেমন শিক্ষা দীক্ষা দিয়েছে। আমি মাকে থামিয়ে বললাম, মা, তাতে লাভটা কি হবে শুনি? মানুষ পরিবেশের কারণেও বকে যায়, তাতে পিতামাতার কোনো দোষ থাকে না। এমন নজির তো আমাদের বাড়িতেই আছে। ওনারা সবাই ভালো মনের মানুষ, খারাপ সেই মাত্র। আর এই পৃথিবীতে জোর করে সব হয়, কিন্তু কারো মন পাওয়া যায় না। আমি তার ওই প্রাণহীন অস্তিত্বের কাছে আর যেতে চাই না, বরং তার ওই চামড়া শরীরের পাশে আমার ছায়াটুকুও যেন আর না পড়ে কখনো, সেটাই প্রার্থনা করো। সুতরাং বিপদে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝে শুনে পা ফেলতে হবে। উত্তেজিত হলে লসের পাল্লাটা আমাদেরই ভারী হবে মা। রাবু জ্ঞান গর্ভধাঁচে বলল, হ্যাঁ আম্মা, আপা ঠিকই বলছে। কই যেন পড়ছিলাম, প্রীতির পাখি খুন হয় পুরুষের হাতেই। আজ সেটাই ফলে গেল আমার বোনটার জীবনে। আমি রাবুর হাতের পিঠে আমার হাতখানি রাখলাম সম্মতি জানিয়ে, এবং মাকে বললাম, যে দেহের ভিতরে কোনো হৃদয় নেই, সেই হৃদয়হীন দেহ নিয়ে হয়তো চলা যায়, কিন্তু বাঁচা যায় না। মা চলে গেলেন ভারী ভারী পা ফেলে। রাজন কান্না শুরু করলে রাবুও চলে গেল তার কাছে। অসহ্যকর অপমান, ব্যর্থতা, গ্লানি, উপেক্ষা, যাতনা, অবসাদ, ক্ষোভ আমাকে পিষে ফেলছে অহর্নিশ। কেমন নারী আমি, নিজের পুরুষটাকে নিজের করে আটকে রাখতে পারলাম না। উড়ে এসে জুড়ে বসে গেল তৃতীয় জন, দখল করে নিল পূর্ণ অধিকারে সসম্মানে। চিন্তা করতে গা গুলি আসলো আমার। তীব্র ঘৃণায় সারা শরীর রিরি করে উঠল। অনুভূতিগুলো অবশ হয়ে এলো, কিন্তু এমন হলে চলবে না। আমাকে রুখে দাঁড়াতে হবে, গর্জে উঠতে হবে। না, তাকে পাওয়ার জন্য নয়, নিজেকে মজবুত করে তৈরি করার জন্য।
আত্মনির্ভরশীল হওয়ার জন্য, স্বপ্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, আমার সন্তানকে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য। তার 2 দিন পর বাবা মা রাবু সহ বসলাম। বাবার দিকে চেয়ে বললাম, বাবা, ও আমাকে নিতে চাইলো, আর আমি ফিরে যাব না তার জীবনে, এটা ফাইনাল। কারো জীবনে উপেক্ষিত থেকে কোরমা কাবাব খাওয়ার চেয়ে মর্যাদার জীবনে থেকে শাক ভর্তা খাওয়া অনেক ভালো। গর্বের সুরে বলল আমার বাবা। বাবা, 3 মাস হয়ে গেল তো কাবিনের প্রাপ্য টাকা পাবই। সেই টাকার সাথে আমার ব্যাংকের অ্যাকাউন্টের টাকাগুলো তুলে ফেলবো। পাশাপাশি আমার কিছু গয়না তো আছে, লাগলে সেগুলোও বেচে দিব। কি করতে চাস আগে শুনি? সার্টিফিকেট তুলে কোনো চাকরিতে জয়েন হতে পারি, কিন্তু তা করলে রাজনের সমস্যা হয়ে যাবে কিছুটা। মা কয়দিক সামলাবে। তাই ভাবছি একটা ছোটখাটো ব্যবসা শুরু করব। আমাদের পরিবারেরও সাপোর্ট হবে কিছুটা। যেহেতু আমি পরিবারের বড় মেয়ে, তাই দায়িত্ব কিছু আমাদের উপরও বর্তায়। কি ব্যবসা করবি তুই গ্রামে থেকে? কেন বাবা, আমাদের চৌরাস্তায় অনেক মেয়েরা, নারীরা বিজনেস করছে না? তা অবশ্য করছে। তুই পারবি মা? বাবা, তোমাদের দোয়া থাকলে বিশ্ব জয় করতে পারবো। সেখানে কয়জনেই তো বিউটি পার্লার, কাপড়ের দোকান, ওষুধের দোকান, টেইলার্স, ফাস্ট ফুডের দোকান করছে। আমার স্কুল লাইফের বান্ধবী আঞ্জুমান তো ফাস্ট ফুডের দোকান করছে, এবং ভালোই চলছে। ও তো মাত্র ইন্টারমিডিয়েট পাস। মা, রাবু তোকে চিনি, তাহলে অনার্স পাস করে আমি কেন পারবো না? এবার মাস্টার্সও কমপ্লিট করে ফেলবো। আমরা চিনি, সমস্বরে বলল মা ও রাবু। বাবা, জব করলে অন্যের কমান্ডে চলতে হবে রুটিন মাফিক, আর বিজনেস করলে আমার ফ্রিডম থাকবে নিজের হাতে। রাজনকে নিয়ে অসুবিধা হবে না, তাকেও কেয়ার করতে পারবো। আরেকটা বড় দিক হলো, কলেজ পাশ করে ফেললে রাবুও সময় দিতে পারবে আমার সাথে। অনার্সে তেমন চাপ নেই, পড়াশোনার সাবজেক্ট বুঝে। আমার কথা শুনে রাবু খুশিতে টগবগিয়ে উঠল। বলল, ইয়ে, আমি রাজি। বাইরে কাজ করতে আমার হেব্বি লাগে, ঘরের কাজ করতে বিরক্ত লাগে। মা পাশ থেকে ধমকে ওঠে, ঘরের কাজ করে কত উল্টায় ফেলছে উনি। খাওয়ার পরে এক থালা সরাতে ওনার 10 মিনিট লাগে। এক কুইরা পয়দা করছি আমি। বাবা কিছুক্ষণ থম মেরে রইলেন গাম্ভীর্যপূর্ণ মুখাবয়ব নিয়ে। অতঃপর বললেন, আচ্ছা ঠিক আছে, মন যেখানে যেটাতে সায় দেয় সেটাই কর, নয়তো সাইন করতে পারবি না। আমাদের চৌরাস্তা হলো শহরমুখী, এখানে বর্তমান বাজারে বড় অঙ্কের টাকা লাগবে। অ্যাকাউন্ট থাক, গয়নায়ও হাত দিস না। আমি দেখি কত ম্যানেজ করতে পারি। তোর বাবা ঠিক বলছে, ওসব থাক। মা, তাহলে মাসে মাসে যে টাকা জমা দিতে হয় অ্যাকাউন্টে, তা এখন কই পাবো? আগে তো সেই দিত। তোর বাবা দিবে এখন। আমি আবেগ আপ্লুত হয়ে বাবা বলে বাবার হাত ধরলাম। বাবা আমার মাথাকে আলতো করে বুকের একপাশে চেপে ধরলেন, মাথায় হাত বুলিয়ে ভরসা দিলেন। আমার ভিতরটা বেশ হালকা লাগছে। এতদিন মনে হতো বহুকাল ধরে আমার কোনো আজন্ম শত্রু বৃহৎ আকারের এক প্রস্তরখণ্ড আমার বুকের জমিনে ফেলে রেখেছে। আমি দম বন্ধ হয়ে মারা যাব বুঝি। আজ বাবা ও আমার মা বোন মিলে তাদের সমস্ত শক্তি দিয়ে সেই বিশাল প্রস্তরখণ্ড সরিয়ে দিল। তার পরের দিন সকালে আমরা নাস্তা খেয়ে উঠলাম। মা রান্না জোগাড় করছে। নয়ন স্কুলে চলে গিয়েছে। রাজন খেলছে মাটিতে বসে। বাবা বড় বাজারে গিয়েছে। আমার মোবাইল বেজে চলছে। উঠে গিয়ে রিসিভ করলাম অবাক চোখে। আমার একমাত্র বড় যা লায়লা ভাবির ফোন কল। ফিসলে এসে মনে মনে বললাম, এতটা দিন খবর নেয়নি, এখন কোন দুঃখে সে আমাকে ফোন দিল। রিসিভ করলাম। হ্যালো ভাবি বলে সালাম দিতে ওপাশ থেকে ভেসে এলো জোরালো কান্নার আওয়াজ। রত্না, একবার আয়, বাবা মরে যাচ্ছে। তোরও রাজনের কথা বলছে। আম্মা তোকে ফোন দিতে বলল। আল্লাহ দোহাই লাগে, সব ভুলে একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ ইচ্ছা পূরণ করাইসা। বোন, দ্রুত আয়, একদমই বললেন লায়লা ভাবি। আমি নমনীয় স্বরে বললাম, ভাবি, সে আমাকে উকিল নোটিশ দিয়েছে, তার সামনে আসা কি ঠিক হবে? কান্নারত কণ্ঠে বলল ভাবি, ওরে আল্লাহ, এত কথা কেমনে বলি? সে নাই, ওই শিরিনও নাই রে বোন। এই ভিতরে কত কিছু ঘটে গেল, আল্লাহ সব বলবো তোকে।
জলদি আয়। ভাবি, যত দ্রুত সম্ভব বাবাকে শেষ দেখার জন্য আমি আসছি রাজনকে নিয়ে। ভাবি ফোন রেখে দিল। আমি আহত কণ্ঠে মাকে বিষয়টা জানালাম। মা বাবাকে মোবাইলে জানালো, বাবা যেতে বলল, তবে একা যেতে বারণ করলো, এবং এটাও বলে দিল মাকে সাবধানতা অবলম্বন করেই যেন তাদের বাড়িতে থাকি, যেহেতু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন ও নাজুক। মা বলল, রাবুকে নিয়ে যা, রাজনকে রাখতে পারবে সে। তুই যেভাবে বললি তাতে বেশি সুবিধা ঠেকলো না আমার কাছে। রাবুকে ডাক দিয়ে যেতে বললাম আমার সঙ্গে। রাবু চঞ্চনিয়ে উঠল, বলল, আমি যাব না ভাই, মাফ চাই। আমার আর জরুরি ক্লাস আছে কলেজে। ওই কুত্তাদের বাড়িতে কে যায়? আমার মাথা বিগড়ে গেলে বাজে আচরণ করে ফেলবো ওদের সাথে। সো তার চেয়ে বেটার তুই নয়নকে নিয়ে যা। মাত্র 7-এ পড়েও, ভোলা ভালা নাদান শিশু, চুপচাপ থাকবে রাজনকে নিয়ে। আমি গোমরা মুখে মার দিকে চাইলাম। মা আমাকে ইশারা দিল চুপ থাকতে। রাবুকে বলল, নয়নকে আমার কাছে পাঠা, তুই যা তোর ব্যারিস্টারি পড়তে। রাবু বিরক্তকর কণ্ঠে মাকে বলল, তুমি পারো না যেতে? তোমার তো বেয়াই লাগে। আগের মতো হলে আমি কেন, আমরা সবাই যেতাম। কিন্তু যেখানে আমার মেয়ের ভাত উঠে গেল, সেই সংসার থেকে ওসব আজরাইলের দুয়ারে কে যায়? নয়ন মায়ের তাড়া পেয়ে পুকুর থেকে গোসল করে এলো, অল্পক্ষণে শার্ট প্যান্ট পরে নিল। আমিও গোসল করে তড়িঘড়ি করে রেডি হলাম। মা রাজনকে রেডি করে দিল। বাবা বাজার থেকে এলাকার পরিচিত সিএনজি পাঠিয়ে দিল বাড়িতে। গ্রামের পথে ঘাটে শহরের মতো জ্যাম নেই, ভিড় নেই, জটলা নেই। তাই হোসেনপুর গ্রামে পৌঁছাতে আমাদের সময় লাগলো না। তাদের উঠানের একপাশে কয়েকটি কুকুর অনবরত ঘেউ ঘেউ করে ডেকে যাচ্ছে। একটি কাক গলা ফাটিয়ে কর্কশ স্বরে ডেকে যাচ্ছে। ছোট ছোট কিছু বাচ্চা ঢিল ছুঁড়ে মারছে তাকে তাড়াবার জন্য। আমি গলা উঁচিয়ে দেখলাম কাকটি স্থান পরিবর্তন করলো নিজেকে আত্মরক্ষার চেষ্টায়, তবে চলে গেল না। হয়তো অভুক্ত কুকুরটি বুঝতে পেরেছে আজ এ বাড়িতে মাংস রান্না হবে। ঘরের ভিতর থেকে গুমড়ে গুমড়ে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। রাজনের দাদাকে ঘরের সামনের রুমে মাটিতে বড় একটা বেতের পাটিতে শুয়ে রাখা হয়েছে। বন্ধ চোখে ওনার জীর্ণ শীর্ণ দেহখানি নির্জীবের মতো পড়ে আছে। আমি বাবা বলে হাউমাউ করে কেঁদে ফেললাম। পাশে একটি বাটিতে পানি ও চা চামচ রাখা ছিল। ওনার মুখে 2 চামচ পানি দিলাম। ধরা গলায় মিনতি করে বললাম, বাবা, আমি রত্না। কখনো যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন, আল্লাহর ওয়াস্তে। তারপরে ওনার হৃদকম্পন থেমে গেল চিরতরে। সাঙ্গ হলো এক মানব সন্তানের ইহলীলা। বাড়ির অন্য মুরব্বীরা ওনার মাথার নিচ থেকে বালিশ সরিয়ে নিল। আগেই প্রস্তুত রাখা একরঙা বিছানার চাদর দিয়ে ওনাকে আপাত মস্তক ঢেকে দিল। আমি ডুকরে কেঁদে উঠলাম, তবে জানি না আমার কণ্ঠ কথা শোনার মতো শ্রবণ শক্তি ওনার ছিল কিনা। তার আগেই কিন্তু রাজনের দাদি নয়নের কোল থেকে রাজনকে টেনে নিল। তার গালে কপালে অজস্র চুমু খেয়ে বলল, দাদু ভাই, দাদাকে দোয়া করে দাও, মাথায় হাত বুলিয়ে দাও। বলে রাজনের কচি হাতখানিকে তার দাদার মাথায় মুখে বুলিয়ে নিল বার কয়েক। মৃত বাড়ি, শোকের কলরবে চারপাশ মুখরিত। থেকে থেকে অশ্রু বিসর্জন দিচ্ছে রাজনের দাদি ও ফুফুরা। রাজনের 4 ফুফু। রাজনের বাবা সবার ছোট আদরের। অধিক স্নেহ মমতা পেয়েই নাকি সে উচ্ছনে গিয়েছে তাদের ভাষ্যমতে। বাড়িতে সবাই উপস্থিত রয়েছে একজন ছাড়া। রাহিমা আপা ঢাকা থেকে আসলেই লাশ দাফন সম্পন্ন হবে। আমার ভাসুর শহীদ ও অন্যান্য বাকি আয়োজনে ব্যস্ত। শিরিনের পরিবারের সবাই আছে। তার মা বোনের জামাইয়ের জন্য আকুল হয়ে বিলাপ করছে। আমার বিশ্বাস ছিল শিরিনও তার নব্য স্বামী রাহিমা আপা সহ একসাথে আসবে, যেহেতু তারা তার বাসায় ছিল আমার জানা মতে। আমার বিশ্বাস উবে গেল। রাহিমা আপা, তার স্বামী ও তার ছেলে মেয়েরা এলো ঢাকা থেকে, বাকি 2 জন নেই। আমার চোখ কপালে উঠে গেল। হতবিহ্বল হয়ে গেলাম আমি। পারিবারিক বেদনার চেয়ে
ব্যক্তিগত বেদনা, ক্রোধ আমাকে ঘিরে আছে। লাশ দাফন হয়ে গেল। বাড়ির অন্যদিকে রান্না হলো মৃতের পরিবারের জন্য। নয়নের ক্ষুধা লেগে গেল, গাইগুই করছে আমার কাছে এসে। পরে তাকে রাজনের চাচাতো বোন ভাত, মাংস, মাসকলাইয়ের ডাল এনে দিল টেবিলে। আমাকে রাজনের দাদি ও ফুফুরা জোর করলো খেতে। আমি বিপুল অনাগ্রহ প্রকাশ করলাম খেতে, এবং খেলামও না। শেষ বিকেল হয়ে গিয়েছে। ঝিমানো প্রকৃতিতে রোদের তেজ মৃদু হয়ে এলো। চলে যেতে হবে, সত্যিটা জানা জরুরি। আমি লায়লা ভাবিকে নিরালয় ডেকে জিজ্ঞেস করলাম, ভাবি, বাবার লাশ দেখতে তার ছোট ছেলে এলো না কেন? কেমন সন্তান সে? লায়লা ভাবি আমার হাত ধরে বাঁশঝাড়ের পিছনে নিয়ে গেলেন। দুঃখ, ক্ষোভ মিশ্রিত চাপানো স্বরে বললেন, বাড়ি ভর্তি লোকজন। কেমনে বলি সব? সন্তান না, শয়তান বলো ওই লুচ্চারে। সংক্ষেপ কইরা বলি, বাড়িতে আসে নাই, কারণ বাবা তাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করে দিছে রেজিস্ট্রি অফিসে গিয়াই। ত্যায্যপুত্র করে দিছে কাগজে কলমে। সবাইকে বলছে তার মরা মুখও যেন সে না দেখতে আসে। এই কারণ তোমারে ছাইরা দিল সে। আর রাজনরাও চায় না তার জীবনে। আর বাকিটা হলো আজাদ ভাই নাকি বিদেশ থাকতে শিরিনের বিয়া ঠিক করছে ঢাকার কোন বাড়িওয়ালা ছেলের লগে। তো এখন তো পুরাই বেইজ্জতি হইল সে। উনি ঢাকায় গিয়া কৌশলে শিরিনও তারে খুইজা বাইর করছে। তারপরে লোকজন নিয়া ইচ্ছা মতো নাকি মারল। শিরিনরেও নাকি মারছে। দুজনে হাসপাতালে ভর্তি ছিল কতদিন। এখন নাকি নরসিংদী তার কোন বন্ধুর বাসায়। আমার কাছে তো তোর নাম্বার আছে, কখন কি হয় তোরে জানামু। আবার এরা দুই বোনের পরিবার, ফোনে ফোনে দুই গ্রামে থেকে কি যে তুমুল ঝগড়া হইতো। কি বাজে কথা বলতে একজন আরেকজনকে, বলার মতো না। ভাবির কথা শুনে আমি তাজ্জব বনে গেলাম। বিস্মিত কণ্ঠে বললাম, কি বলছেন ভাবি? সব সম্পত্তির থেকে বঞ্চিত তেজ্যপুত্র, বেধড়ক মার, কি ভয়ঙ্কর অবস্থা। অবশ্য এসব তার পাওনা, তাই পেয়েছে। যেমন কর্ম তেমন ফল। ঠিকই করেছে বাবা। জন্মদাতা পিতাকে না দেখতে পারার মতো দুর্ভাগ্য আছে আর পৃথিবীতে? ভাবি পরিতাপের সাথে দম ফেললেন। বললেন, সেটাই। তুই তো এখন চলে যাইবি, ভালো থাকিস। আমারে ভুল বুঝিস না, তোকে আমি বোনের মতোই জানি রে। ভাবি, আপনার সাথে আমার কোনো কালেরই দ্বন্দ্ব নেই, আর সেই পথও রইল না আর। আচ্ছা, ভাবি লুচ্চা কেন বললেন তারে? লায়লা ভাবি চোরের মতো লুকানো চোখে এদিক সেদিক চাইলেন। ফিস ফিস করে বললেন, তোর মায়ের কসম দিয়ে বলছি, আমার বিশ্বাসের অমর্যাদা করিস না ভুলো। তার চরিত্র সমস্যা। সে তোকে বিয়ে করার আগে আমার শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে বাজে ভাবে হাত দিত সুযোগ পেলেই। সত্যি বলতে একদিন জোর করে ধর্ষণও করছে আমারে। তোর ভাইও এটা জানে না। আমাকে সে হুমকি দিয়ে দিছে, তাই ডরে বলি নেই, চুপ মেরেছিলাম। আজ সে তো তোর জীবনে নাই, তাই বলতে বাধ্য হইছি। তুই আরেকজনকে বিয়ে করে নিস বইন। ভাবির কাছে ও কথা শুনি আমার বমি আসার অবস্থা হলো ঘৃণায়। ধিক্কার এমন জঘন্য হীন চরিত্রের মানুষের জন্য। ভাবি তারও শিরিনের প্রেম নিয়ে কিছু বলতে গেলেই থামিয়ে দিলাম। ভাবি, সে আমার জীবনে অভিশাপ। তার নোংরা নিষিদ্ধ সুখের গল্প শুনে আমার বিশুদ্ধ সময়টাকেও কলঙ্কিত করার কোনো রুচিবোধ নেই আমার। মাঝে মাঝে আপনাদের খবর নিব, ওদের সবার কাছে বলে বিদায় নিয়ে চলে এলাম আমাদের বাড়ি। বাড়ির কাচারি ঘরের সামনেই নেমে পড়লাম। নয়ন রাজনকে নিয়ে ঘরের দিকে চলে গেল। আমি বোরকা খুলে নিলাম। পুকুর ঘাটে গিয়ে মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করে নিলাম। উঠে আসার সময় ঘাটে সেই পারুল ভাবির সাথে দেখা। উনি আমাকে দেখিয়ে কেমন রহস্য ভরা চোখে হাসলেন। বলে উঠলাম, আমি মরা বাড়ি থেকে আসলাম, মন বেজায় খারাপ। আর তুমি হাসছো ভাবি? ভূতে ধরছে নাকি তোমাকে? সেটা তোর বিষয়। আমি হাসছি, একটা কঠিন সুখবর আছে।
তাই আমি কণ্ঠে দারুণ অনীহা প্রকাশ করে বললাম, চাইলে বলতে পারো। শোনার তেমন ইচ্ছে নেই, গেলাম। কাকা তোর বিয়ে ঠিক করেছে। মস্করা নয় রত্নু। আমি এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালাম না। ধূপ ধাপ পায়ে ঘরের ভিতরে ঢুকলাম। নামাজ পড়ে নিলাম। তসবিহ গুনছি মৃত শ্বশুরের জন্য। মনটা হাহাকার করছে ওনার সান্নিধ্যে কাটানো মুহূর্তগুলোকে স্মরণ করে। আহা মানব জীবন! ইহজগতে আমরা ক্ষণিকের অতিথি, তবু আমাদের দম্ভ, অহমিক ও স্বার্থপরতার অন্ত নেই। পারুল ভাবির কথা গায়ে মাখলাম না। ওর মনে যখন যা আসে তাই বলে ফেলে। তামাশার বিষয়কেও পারুল ভাবি সিরিয়াস মুডে বলতে পারে। রাবু আমার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবে বলবে ভাব তার মুখমণ্ডলে। বললাম, কি রে, কিছু বলবি? কোনো আকাম করছিস নাকি? রাবু ঈষৎ এসে বলল, আপা, তোর বিয়ে আব্বা ঠিক করেছে। আম্মাও রাজি, আমিও রাজি। নয়নকে আমরা হিসেবে ধরি না। রাজন তো লেদা। তুই কি আব্বা আমার পছন্দকে ইগনোর করতে পারবি? সো বিয়ের সানাই বাজবি। রাবু এবার নাচবি। আগে তো পিচ্ছি ছিলাম, কুদাকুদি করতে পারি নাই। এবার খেলা হবে। আমি বোকা বোকা স্তব্ধ চাহনিতে কেবল ফেলিয়ে চেয়ে রইলাম রাবুর দিকে। জায়নামাজের বসা থেকে উঠে দাঁড়ালাম স্বাভাবিক ভঙ্গিতে। হাত লম্বা করে কষে এক চর বসিয়ে দিলাম রাবুর বাম গালে। রাবু ভূত দেখার মতো চমকে গেল অপ্রত্যাশিত কিছু ঘটাতে। এক হাত দিয়ে চর খাওয়া গাল চেপে ধরল। জলপূর্ণ টলমল চোখে চাইল আমার পানে। নীরবে পা ঘুরিয়ে প্রস্থান নিল আমার সম্মুখ হতে। ছোট বোনকে চর মেরেছি, তা নিয়ে আমার মাঝে তেমন খারাপ লাগা কাজ করছে না। বরং ক্রোধের দাবানলে জ্বলছি আমি। 100 চুল্লির উত্তপ্ত অনলে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে আমার অন্তরটা। কষ্টরা দলা পাকিয়ে আছে হৃদয়ের অন্তপুরে। চিনচিন ব্যথা করে উঠল বুকের বা পাশটা। কথায় আছে, যাহা কিছু রটে কিছু না কিছু হলেও বটে। পারুল ভাবি বলল। রাবু বলল, তার মানে ব্যাপারটা আংশিক হলেও সত্যি। অভিমানী মনে ভিতর থেকে দরজা ভিড়িয়ে দিলাম। বিছানায় কাত হয়ে পড়লাম। সূক্ষ্মভাবে চিন্তা করছি ও নিজেকে নিজে প্রশ্ন করছি, আমি কি বাবা মায়ের জীবনে বাড়তি বোঝা হয়ে গেলাম? আমাকে নিয়েই তাদের এত অশান্তি। আমার অনুমতির থোড়াই কেয়ার করে বাবা মা এত বড় সিদ্ধান্ত কিভাবে নিতে পারলো? কিভাবে? লাইফ আমার, ভালোটাও আমার, মন্দটাও আমার। তাহলে আমার মতামত এত গুরুত্বহীন হয় কিভাবে তাদের কাছে? নিজে আবার উত্তর মিলিয়ে নিলাম নিজের মতো করে। পরক্ষণে ফের ভেবে উঠলাম, যত যাই হোক, আমার ওপরে কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। এখনো ডিভোর্সে কার্যকর হয়নি। সেখানে কিসের বিয়ে? কার সাথে? বললেই হলো। আমি আগে স্বনির্ভর হব, বলার মতো একটা পরিচয় তৈরি করব। তার আগে অন্য কিছু আমার ভাবনায় আনতে রাজি নই আমি। সন্ধ্যা বিদায় নিল বহু আগে। রাত বাড়ছে প্রকৃতির নিয়মে। পেটের ভিতরে ক্ষুধারা উৎপাত শুরু করে দিয়েছে বিক্ষিপ্তভাবে। উঠে গেলাম ভাত খাওয়ার রুমে। হাত থেকে ভাতের প্লেট পড়ে গেল। ঝনঝন আওয়াজ শুনে মা উঠে এলো। বলল, আমি তোদের রুমের সামনে গেলাম। দেখলাম দরজা বন্ধ, তাই চলে এলাম। সে বাড়ির কি অবস্থা? ওই হারামি দেখছে তোকে? খাস নাই সেখানে কিছু? মায়ের সব জিজ্ঞাসা জবাব দিলাম অল্প বাক্যে চাপা স্বরে। মা বুঝে নিল আমার মন খারাপ সে বাড়ির পরিস্থিতির জন্যই। মা বলল, আচ্ছা ভাত খেয়ে নে, মন খারাপ করে কি আর হবে? কপালে লিখন যায় না কো খণ্ডন, এটা মুরব্বিগণ বলছেন। সময় সব ঠিক করে দিবে। বাড়িতে আমাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে, তেমন অর্থ করি না থাকলো। তাই কেউ পিছনে কানাঘুষা করলেও আমাদের সামনে তেমন কিছুই বলার সাহস পায় না। নয়তো তেমন পরিবার হলে মানুষের কত টিপ্পনি শুনতে হতো। মা চলে গেল আমার সামনে থেকে। আমি ভাত খেয়ে উঠলাম। বিয়ের বিষয়ে মাকে জিজ্ঞেস করতে গিয়েও পারিনি। কথাটা বারবার গলা অবধি এসে কাটার মতো আটকে গেছে।
কারণ এই ভেবে মা যেহেতু নিজ থেকে বলেনি, আমি আগ বাড়িয়ে বলাটা ঠিক হবে না হয়তো। ভাত খেয়ে উঠে নয়নকে আমার রুমে ডাকলাম। নয়ন আমার আদরের একমাত্র আকাঙ্ক্ষিত ছোট ভাই। এই কয়দিন সেই নয়নকে একবারও বুকে জড়িয়ে নিইনি, মমতার পরশ দিইনি, নিজের হাতে আগের মতো মুখে তুলে খাইয়ে দিইনি। নয়না কেমন দূরে দূরে রয়েছে আমার থেকে। জীবনের ওপর আকস্মিক আঘাত হানা পরিস্থিতিতে নিজের বিধ্বস্ত জীবনেরই বেহাল দশা। সেখানে ভাইয়ের দিকে ফিরে চাইবার তো জো ছিল না। নয়নের মাথায় ও পিঠে বোনের স্নেহমাখা পরশ দিতে লাগলাম। তার পড়াশোনার খবর নিলাম। সবশেষে জিজ্ঞেস করলাম, রাবু বলল আমার বিয়ে, তুই কি এমন কিছু জানিস ভাই? নয়ন শুকনো মাটিতে হোঁচট খেলো যেন। আমার চোখের দিকে কৌতূহলী দৃষ্টি ফেলল। অবুঝের মতো করে বলল, না তো আপা, আমি এমন কিছুই জানি না। আমি আর তুমি তো তোমার শ্বশুর বাড়িতেই ছিলাম সারাদিন। তা ঠিক, তার আগে পরে এমন কিছু শুনেছিস ভাই? আরে দূর, না তো। আমি যাই, গেম খেলতেছি। তোমার জন্য আমি হেরে যাব এখন। নয়নের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বললাম, আচ্ছা যা। আর শোন, আমি যে একথা জিজ্ঞেস করছি তোকে, এটা কাউকেই বলবি না, রাবুকেও না। নয়ন ঘাড় হেলে সম্মতি জানালো। আচ্ছা, বলবো না বলে আমি নানাভাবে বাবা মার কথোপকথন আড়ি পেতে শোনার চেষ্টা করলাম, রাবুর বলা কথা সত্যতা যাচাই করতে। কিন্তু এমন কিছুই শুনলাম না। রাবুকে চড় মারলাম আমি, সে মায়ের কাছে সেটা নিয়ে নালিশ করলো না আমার নামে। সব কেমন গোলমেলে লাগছে। রাতে শুয়ে গেলাম রাজনকে ঘুম পাড়িয়ে। আমার মাথায় বর্তমানে কেবল একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, লাটিমের মতন। তা হলো আমার ঘুরে দাঁড়ানো নিয়ে। ফেসবুকে লগ ইন করলাম বহুদিন পর। আঞ্জুমানকে মেসেজ দিয়ে তার মোবাইল নাম্বার চাইলাম। নাম্বার পেয়ে রাতে আঞ্জুমানকে ফোন দিলাম। মাঝরাত পর্যন্ত ওর সাথে কথা বললাম। সদ্য ঝড়ে তছনছ হওয়া জীবনের কাহিনী পুরোটাই বললাম পুরনো ক্লাস ফ্রেন্ডকে। লুকিয়ে লাভ কি? আজ নয় কাল সবাই জানবে। রত্না ডিভোর্সি, রত্না সিঙ্গেল মাদার। আঞ্জুমান সব শুনে বিমূঢ় হয়ে গেল। আশ্বাস দিল, আমি তোকে যেভাবে যা পারি হেল্প করব। ঘুরিয়ে যাস না দোস্ত, তুই নিজ থেকে তোর লাইফে সব বলাতে আমার ভীষণ ভালো লাগছে। অনেকে আছে বলে না, ভয় পায়। তুই সাহসী বরাবরই, সেলুট তোকে। আমি বললাম, সত্য লুকানোর মতো ভীরু কাপুরুষ নয় এ রত্না। সত্যি অপ্রিয় হলেও সুন্দর, মিথ্যা প্রিয় হলেও কুৎসিত। সত্যের একটা নিজস্ব ক্ষমতা আছে, আলাদা সৌন্দর্য আছে, হোক না তা যতই করুন। আঞ্জুমানকে শুভরাত্রি জানিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। পরের দিন সকালে বাবার সাথে দেখা করলাম দোকানে যাওয়ার আগে। মাও পাশে ছিল। বাবা, আমি কি বিজনেস করব ডিসাইড করছি। খুব ভালো, তা কি করবি? বাবা, রাতে আমার কলেজ ফ্রেন্ড আঞ্জুমানের সাথেও কথা বললাম। আমি পার্লার দিব ঠিক করেছি। মন্দ নয় এটা, চৌরাস্তা শহরমুখী স্থান। চলবে ভালো, সেন্টার মতো নিতে পারলে। তুই পারবি তো? টাকা পয়সার বিষয় কিন্তু মা। ইনশাল্লাহ পারবো বাবা। অনার্সে পড়ার সময় শখ করে বিউটি পার্লারে কাজ শিখেছি না, এটাই আমার মন টানছে। এতে সিকিউরিটিও পাকাপোক্ত। লেডিস বিউটি পার্লারগুলোতে মেল পার্সন নো অ্যালাউ। শুরুতে একজন বিউটিশিয়ান নিযুক্ত করব। আঞ্জুমানের পরিচিত মেয়ে আছে নাকি? ও বলল, এছাড়া পাশাপাশি আমি তো বিউটিশিয়ানের কাজ জানি। আর কি কি কিনতে হবে ডেকোরেশনের জন্য, তাই ইউটিউব দেখে জেনে নিব। রাজনা আমার সঙ্গে থাকতে পারবে। বাসার মতোই হয় পার্লারগুলো সিস্টেম। ঠিক আছে, তুই প্রস্তুতি নে। এদিকে 3 মাস ঘনিয়ে আসছে, সেই টাকাগুলো হাতে আসুক। হুম, আমি তো এখনই বলছি না বাবা, রুম পেতেও তো সময় লাগবে। আঞ্জুমান রুম দেখবে আজ থেকে। তুমিও খোঁজো। আচ্ছা, আমিও পরিচিত লোক লাগিয়ে দিব মার্কেট প্লেসের পাশে একটা রুম খোঁজার জন্য। বাবা চলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, কি করব সেটা ঠিক হয়ে গেল। নয়তো অনেক নারীর বা মেয়েদের এই সিদ্ধান্তহীনতায় ভুগতে হয় বহুদিন। কিন্তু ভিতরে আবারও একটা ধাক্কা খেলাম। কই, বাবাও তো বিয়ে নিয়ে কিছুই বলল না। তাহলে রাবু পারুল ভাবি সিরিয়াস মুডে অমন কথাটা শোনালই বা কেন?
কিন্তু সত্যি হলে তো মায়ের কাছে অভিযোগ দেওয়ার কথা। এমন ভাবনায় আমার অনুভূতি বোতা হয়ে গেল। মস্তিষ্কে কোনো কাজই করছে না। রাব্বু কলেজে চলে গেল, আমার সাথে কথা বলে না রাত থেকে। মা খেয়াল করেনি, নয়তো জিজ্ঞেস করত। ঠিক করলাম কলেজ থেকে বিকেলে আসুক রাব্বু, নিরিবিলি জিজ্ঞেস করব বিষয়টা। সেদিন অপরাহ্নের দিকে আমার মুঠোফোন বেজে উঠল। অচেনা নাম্বার। হ্যালো বলে সালাম দিলাম। ওপাশ থেকে নীরবতা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কথা না বললে ফোন দেওয়ার মানেটা কি? অভদ্র কোথাকার। হালকা মেজাজে বললাম, কারো কাছে সারা জীবন অভদ্র থাকতে চাই, সেই সুযোগটাও তো মুহূর্তের জন্য পাইনি। কেবল বঞ্চিত করেই গেল সে আমাকে। চকিতে বিষম খেলাম। মাহমুদ ভাই আপনি চুপ করেছিলেন কেন? মোবাইলে এই প্রথম তোর কণ্ঠ শুনলাম, ভারী মিষ্টি, ভারী কোমল, যেন সদ্য প্রস্ফুটিত হওয়া রক্ত গোলাপ। মাশাল্লাহ। আমি ইতস্তত বোধ করতে লাগলাম। মনে হলো মাহমুদ ভাই আমার লজ্জাবনত রাঙা অধরখানি দেখে মিটিমিটি হাসছে। ঠোঁট কামড়ে বললাম, কি বলবেন বলেন। ভনিতা না করেই বলি, তোর সব আমি শুনেছি। তোকে নিয়ে আমার অনুভূতি একই কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। জনমভর তাই থাকবে। বিশ্বাস করানোর জন্য যে কোনো শর্ত মাথা পেতে নিতে রাজি আছি। ভাগিনা হিসেবে রাজনকে তো এমনিতেই অনেক স্নেহ করি। এখন তোদের মা ছেলের দায়িত্ব পেলে আমি নিজেকে সুখী মনে করব। আমি অতি আশ্চর্যজনিত কণ্ঠে বললাম, কি বলছেন এসব মাহমুদ ভাই? মাথা ঠিক আছে? নইলে হেমাদপুরে যান। প্লিজ পান করি, একবার প্রসন্ন হ আমার প্রতি। পৃথিবীর সব পুরুষ এক নয়। যদি তাই হতো তাহলে তোর মা, আমার মা, কিভাবে যুগের পর যুগ একজন মানুষের ছায়ায় বেঁচে আছে, সুখে আছে। মাহমুদ ভাইয়ের এই কথার মর্মার্থ উদ্ঘাটন করতে পারলাম সফলভাবে। আসলেই তো তাই। জগতের সবাই যেমন ভালো নয়, তেমনি সবাই মন্দও নয়। তবুও দোনোমনো শুরু করলাম, আমি এখন রাখছি মাহমুদ ভাই, ভালো লাগছে না। আচ্ছা সময় নেই, আমি কাকার সাথে কথা বলবো, মাকেও জানাবো। আমার সম্মতি ছাড়া? হুম, তোর তোর সম্মতি ছাড়াই। ভালোবাসার মূল্য কেউ না দিলে জোর করে আদায় করে নিতে হয়। ন্যাড়া বেলতলা একবারই যায়, বারবার নয়। আত্মবিশ্বাসের সঙ্গে ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠে বলল মাহমুদ ভাই। এদিকে আমাকে প্রত্যুত্তর দেওয়ার সুযোগটুকু দিল না তিনি। চট করে লাইন কেটে দিল মোবাইলের। আমি কেমন যেন গোপনে শিহরিয়া উঠলাম। এই অনুভূতি আমার পরিচিত, অতি চেনা। বিয়ের পর রাজনের বাবার কথা শুনলে, স্পর্শ পেলে এমন হতো। তীর তীর করে কাঁপতাম গাছের কচি শাখার ন্যায়। অবশ্য মাহমুদ ভাইয়ের কথা শুনে দু একবার এমন হয়েছে। তখন ছিল আমার বাড়ন্ত বয়স। দৃষ্টি জুড়ে যাই দেখতাম সবই ভালো লাগতো। কি মানুষ, কি ফুল, কি পাখি, সবই। দুরন্তপনায় মেতেছিলাম রাত দুপুর। থাক, সেসব রোমাঞ্চকর বেলা অবেলার কথা নাই বা বলি, নয়তো নস্টালজিক হয়ে যাব। মুহূর্তে নিজের মনকে ব্যস্ত রাখার জন্য নানা আয়োজন করি, যেন মাহমুদ ভাইয়ের প্রস্তাবে টলে না যাই। অবাক করার বিষয় হলো, মাহমুদ ভাইয়ের কথা মতে উনি কখনো কাউকে জানায়নি আমার কথা। তাহলে রাবুর কথা সত্যি হলে আমার বিয়ে কার সাথে ঠিক করলো বাবা মা? কার সাথে? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।